তো আমরা আগের ক্লাসে ইউনিট 10 স্ট্যাটিস্টিকের সমস্ত বিষয়গুলো আলোচনা করেছিলাম এবং সেখানে বলেছিলাম যে আজকের ক্লাসে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন, স্কাটোসিস কুইনেস, এগুলো নিয়ে আলোচনা করব এবং শেষে এমসিকিউ প্র্যাকটিস করব আমরা। তারপরে এই বেসিসে আমরা এই ইউনিটটা শেষ করব, এটাই বলেছিলাম। ঠিক আছে, তো প্রথমত চলো যে আমরা দেখে নিই যে মানে কোএফিসিয়েন্ট কোরিলেশন বলতে কি বুঝি, মানে কোরিলেশন বলতে কি বোঝায় বা কি বুঝি। আচ্ছা, কোরিলেশন বলতে কি বুঝি, কোএফিসিয়েন্ট বলতে কি বুঝি, এবং এর যে দুটো মানে আমাদের মানে পিয়ারসন কোরিলেশন অফ কোএফিসিয়েন্ট আর হচ্ছে আরেকটা কার কেন পিয়ারসন আর হচ্ছে থার্স্টন, থার্স্টন, তাই তো? পিয়ারসন আর কার্ল পিয়ারসন, আর র্যাঙ্ক ডিফারেন্স কোরিলেশন হচ্ছে স্পিয়ারম্যান এবং পিয়ারসন। এই দুটো র্যাঙ্ক ডিফারেন্স মেথড সম্পর্কে আমরা আলোচনা করব। তো প্রথমত দেখো যে এই যে কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন, বেসিক্যালি কোরিলেশন সম্পর্কে বা কোরিলেশন বলতে কি বুঝি সেইটা আমাদের প্রথমে জানা দরকার, যে কোরিলেশন বলতে কি বুঝি। দেখো, কোরিলেশনের বাংলা মানে হচ্ছে সহসম্পর্ক। সহসম্পর্ক মানে কি, যে একটার সঙ্গে আরেকটার সম্পর্ক, এইটাকেই বলা হয় কোরিলেশন। মানে কিরকম বিষয়টা, আমরা যদি বলি কেউ ম্যাথে ভালো, তাহলে সে ম্যাথে যেরকম ভালো সেরকম সঙ্গে সঙ্গে দেখবে ম্যাথের সঙ্গে সঙ্গে সায়েন্সের ফিজিক্সে ভালো হয়। হ্যাঁ, কেউ ধর দেখবে যে বাংলায় ভালো, সে সঙ্গে সঙ্গে দেখবে সোশ্যাল সায়েন্সের যে অন্যান্য বিষয়গুলো, ইতিহাস, এই জায়গাগুলো ভালো হতে পারে। হ্যাঁ, যারা দেখবে মেমোরি পাওয়ার যাদের খুব ভালো, তারা দেখবে সাহিত্য খুব ভালো হয়। হ্যাঁ, যাদের মধ্যে লজিক্যাল থিঙ্কিং একটু বেশি ভালো, মানে যারা যুক্তি দিয়ে বিচার করতে থাকে পারে, তাদের সঙ্গে দেখবে মানে ম্যাথে তারা পড়াশোনায় ভালো হয়। যাদের দেখবে সেলফ মোটিভেশন, পড়াশোনার প্রতি যাদের মোটিভেশন আছে, সেলফ মোটিভেশন মানে নিজে থেকেই মোটিভেশন পায়, দেখবে তারা পড়াশোনায় ভালো রেজাল্ট করে। দেখবে যখন তোমার টেনশন বেশি হয়ে যায়, তখন দেখবে তোমার কাজ খারাপ হয়। অর্থাৎ এই টেনশনের সঙ্গে তোমার কাজের, ম্যাথের সঙ্গে ফিজিক্সের, বাংলার সঙ্গে ইতিহাসের, লজিকের সঙ্গে ম্যাথের, হ্যাঁ, তোমার মোটিভেশনের সঙ্গে তোমার পরীক্ষার রেজাল্টের একটা সম্পর্ক আছে। এই যে দুটো বিষয়ের মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্কটাকে বলা হয় সহসম্পর্ক, এটাকে বলা হয় কোরিলেশন। যদি আমরা মানে আরো উদাহরণ দিই, যেরকম দেখবে যে বছর বৃষ্টি বেশি হয় সে বছর ফলন ভালো হয়, ধান চাষ ভালো হয়। ঠিক আছে, আর এই বৃষ্টিপাতের সঙ্গে ফসলের উৎপাদনের বা ফলন উৎপাদনের একটা সম্পর্ক রয়েছে। ঠিক আছে, দেশের যদি তোমার যদি মানে ইনকাম বাড়ে, তোমার যদি ইনকাম বাড়ে, আয় বাড়ে, তাহলে দেখবে তোমার অটোমেটিক লাইফস্টাইলটা বেটার হয়ে যাচ্ছে। অর্থাৎ ইনকামের সঙ্গে লাইফস্টাইলের একটা সম্পর্ক আছে। যদি পড়াশোনা ভালো হয়, দেখো তুমি যদি মানে শিক্ষিত হও, পড়াশোনা করা হও, তাহলে দেখবে তুমি অনেক ভদ্র হচ্ছ। অর্থাৎ পড়াশোনার সঙ্গে ভদ্রতার একটা সম্পর্ক আছে। তো এই যে দুটো বস্তুর মধ্যে সম্পর্ক, এগুলোকেই বলা হয় কোরিলেশন। ঠিক আছে, এইগুলোকে বলা হয় কোরিলেশন। তো আমাদের এই কোরিলেশনের কতগুলো টাইপস আছে। প্রথমত হচ্ছে পজিটিভ কোরিলেশন, নেগেটিভ কোরিলেশন, আর এর সঙ্গে আরেকটা যুক্ত হয়, সেটা হচ্ছে জিরো কোরিলেশন। ঠিক আছে, আমরা সিম্পল কোরিলেশন, পার্সিয়াল কোরিলেশন, মাল্টিপল কোরিলেশন বলতে পারি। এটার একটা টাইপস হয় লিনিয়ার, নন লিনিয়ার কোরিলেশন হয়। তো এই পজিটিভ, সেখানে খুব কমই আছে বিষয়টা, আছে আর একটা ভিডিও ছিল মনে হচ্ছে। তো এই পজিটিভ কোরিলেশন বিষয়টা এইখানটা থেকে দেখে। তো এইরকম আমরা কোরিলেশনের কতগুলো টাইপস দেখতে পাই। তো পজিটিভ কোরিলেশন কি? পজিটিভ কোরিলেশন মানে হচ্ছে যখন একটা বিষয়ের বাড়ার সঙ্গে সঙ্গে আরেকটা বিষয় বাড়বে, তখন সেটাকে আমরা বলছি পজিটিভ কোরিলেশন। একটা ভেরিয়েবলের বাড়ার সঙ্গে সঙ্গে যখন আরেকটা ভেরিয়েবল বাড়বে, তখন সেটাকে আমরা বলছি পজিটিভ কোরিলেশন। এখানেই দেখে নিচ্ছি, অসুবিধা কিছু নেই। তো পজিটিভ কোরিলেশন মানে কি, ধরো আমি ধরলাম পড়াশোনায় তোমার মোটিভেশন, এই তোমার ইনকাম বাড়লো, ইনকাম বাড়ার সঙ্গে সঙ্গে লাইফস্টাইল কি হয়ে যাবে, লাইফস্টাইল হয়ে যাবে
লাইফস্টাইল বাড়ছে, তাহলে ইনকামও বাড়ছে, লাইফস্টাইল বেটার হচ্ছে, তাহলে এই সম্পর্কটাকে বলছি কি আমরা পজিটিভ কোরিলেশন। অর্থাৎ দুটো ভেরিয়েবল, ইনকাম একটা 1 নম্বর যদি এ ভেরিয়েবল হয়, ইন লাইফস্টাইল যদি বি ভেরিয়েবল হয়, তাহলে দুটো ভেরিয়েবল যখন একটা বাড়লে আরেকটা বাড়ছে, তখন সেটাকে বলছে পজিটিভ কোরিলেশন। যদি তোমার স্ট্রেস বাড়ে, দুশ্চিন্তা বাড়ে, দুশ্চিন্তা বাড়ার সঙ্গে সঙ্গে দেখবে তোমার মানে না না ধরো এটা এর মধ্যে যাচ্ছে, ধরো তোমার যদি মোটিভেশন বাড়ে, পড়াশোনার প্রতি মোটিভেশন বাড়ে, তোমার রেজাল্টও বাড়ছে, রেজাল্টও ভালো হচ্ছে, তাহলে মোটিভেশনের সঙ্গে রেজাল্টের একটা পজিটিভ কোরিলেশন আছে। অর্থাৎ দুটো কিন্তু মানে একটা বাড়লে আর একটা বাড়ছে। এই যে বললাম ফসল উৎপাদনের সঙ্গে বৃষ্টিপাতের, এটার একটা পজিটিভ কোরিলেশন আছে। আবার যদি বলি যে তোমার ইনকাম কমছে, তাহলে লাইফস্টাইলও কি হবে, লাইফস্টাইলও খারাপ হবে। তো আচ্ছা, তাহলে এইটা মানে ইনকামও মাইনাস, এও নামছে বিও নামছে, এইটাকে কি বলবে? পজিটিভ কোরিলেশন। একদম, এটাকেও কিন্তু পজিটিভ কোরিলেশন হবে, মানে এর বেসিসে প্রজেক্টিভ, মানে একসঙ্গে উঠছে উঠছে, এও আপ বিও আপ, এইটাকেও বলা হয় পজিটিভ কোরিলেশন। একটা উঠলে একটা বাড়লে আরেকটা বাড়ছে, পজিটিভ কোরিলেশন। একটা কমলে আরেকটা কমছে, এটাকেও বেসিক্যালি পজিটিভ কোরিলেশন বলা হয়। অর্থাৎ ইনকাম যদি তোমার কমে, লাইফস্টাইলও তোমার কমবে, তাহলে এটাকে কি বলা হবে? এটাও কিন্তু পজিটিভ কোরিলেশনের কারণের মধ্যে পড়ে। আর হচ্ছে এরপরে আমরা চলে যাচ্ছি, পজিটিভ কোরিলেশনটা বুঝতে পারলাম তো? পজিটিভ কোরিলেশনটা বুঝতে পারলাম সবাইকে? হ্যাঁ স্যার। এরপরে নেগেটিভ কোরিলেশন। নেগেটিভ কোরিলেশন মানে কি? নেগেটিভ কোরিলেশন মানে হচ্ছে যে একটা বাড়লে আরেকটা কমবে, আরেকটা কমলে একটা বাড়বে। যদি তোমার স্ট্রেস বাড়ে, যদি তোমার টেনশন বাড়ে বা স্ট্রেস বাড়ে, তাহলে দেখবে তোমার ইফিসিয়েন্সি বা কার্যক্ষমতা কমবে না বাড়বে? তুমি প্রচুর টেনশন করছো, তোমার ভালো কাজ হবে না। তাহলে স্ট্রেস বাড়লে কার্যক্ষমতা বা ইফিসিয়েন্সি কি হবে? কমবে। অর্থাৎ একটা বাড়ছে মানে আরেকটা কমবে। তোমার যদি মেন্টাল হেলথ খারাপ হয়, তাহলে কি হবে? তোমার পড়াশোনা খারাপ হবে। এই সরি মানে মেন্টাল মানে না, এটা এটা বিষয় যাবে না, কিন্তু এটাই ধরো যে স্ট্রেস বাড়ছে মানে কি তোমার ইফিসিয়েন্সি কমছে। তুমি টেনশন বেশি করছো মানে তোমার পরীক্ষার রেজাল্ট খারাপ হবে। অর্থাৎ একটা বাড়ছে আর একটা কমছে, এইটাকে বলে নেগেটিভ কোরিলেশন। ঠিক আছে। আবার যদি বলো তোমার মানে পড়াশোনা বাড়ছে, ভালো পড়াশোনা করছো, তার সঙ্গে প্রাইসের সঙ্গে ডিমান্ডের রিলেশন, প্রাইসের সঙ্গে ডিমান্ডের রিলেশন, দাম বাড়লে চাহিদা কমে যাবে। একদম, হ্যাঁ এটা হতে পারে যে প্রাইস, কোনো বিষয়ের দাম বেড়ে গেছে, তার মানে তার সেল দেখবে মানে কমে যাবে, ক্ষেত্র বিশেষে আর কি ব্যাপার ইয়ে হতে পারে, নাও হতে পারে। তো বেসিক্যালি এটা হচ্ছে বোঝা যে আমার পজিটিভ বলছে কি, দুটো যখন প্লাস হচ্ছে অর্থাৎ দুটো বাড়ছে, সেটাকেও আমি পজিটিভ বলছি। দুটো যখন কমছে একই সময়, তখন সেটাকে আমরা কি বলছি? সেটাকেও পজিটিভ বলছি। মানে প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসেও কিন্তু প্লাস। আর নেগেটিভ কোরিলেশন মানে কি? একটা বাড়লে আর একটা কমবে। তোমার যদি স্ট্রেস বাড়ে, তোমার এফিসিয়েন্সি কমবে। তোমার যদি এফিসিয়েন্সি বাড়ে, কার্যক্ষমতা বাড়ে, তাহলে কিন্তু তোমার স্ট্রেস কমবে। বা মোটিভেশন, যদি তোমার যদি মোটিভেশন বাড়ে, তাহলে কি স্ট্রেস কমবে না কম বাড়বে? মোটিভেশন যদি বাড়ে, স্ট্রেস তাহলে কমে যাবে। অর্থাৎ মাইনাসে মাইনাস মানে মানে পজিটিভ হচ্ছে কি মাইনাসে মাইনাসে প্লাস এবং প্লাসে প্লাসে প্লাস, এটা হচ্ছে পজিটিভ। নেগেটিভ হচ্ছে কি মাইনাসে প্লাসেও মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাসেও কিন্তু মাইনাস, এটা হচ্ছে নেগেটিভ কোরিলেশন। তো এইগুলো কিন্তু একটু ভালো করে মাথায় রাখবে, এগুলো থেকে প্রশ্ন আসে। এবং আরেকটা হচ্ছে জিরো কোরিলেশন। জিরো কোরিলেশন মানে কি? জিরো কোরিলেশন মানে হচ্ছে যে কোনো সম্পর্ক নেই। ধরো পৃথিবী ঘুরছে, তার সঙ্গে তোমার পড়াশোনার কোনো সম্পর্ক আছে? জোয়ার ভাটা হচ্ছে, তার সঙ্গে তোমার পড়াশোনার কোনো সম্পর্ক আছে? তাহলে সম্পর্ক নেই, এটাকে বলা হয় জিরো কোরিলেশন। অর্থাৎ দুটো ভেরিয়েবলের মধ্যে কোনো রকম সম্পর্ক নেই, এইটাকে বলে জিরো কোরিলেশন। এছাড়াও আমরা কোরিলেশনকে সিম্পল, পার্সিয়াল এবং মাল্টিপল কোরিলেশন এইরকম ভাবেও ভাগ করতে পারি। সিম্পল কোরিলেশন মানে কি?
ধরো মেঘ উঠেছে, তার মানে কি বৃষ্টি হবে। এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে সিম্পল কোরিলেশনের মধ্যে পড়ে। পার্সিয়াল কোরিলেশন মানে আংশিক সম্পর্ক আছে, আংশিক সম্পর্ক আছে। ধরো তুমি প্রচুর ভালো ভালো পড়াশোনা করেছো, মোটিভেশন পাওয়ার ভালো, হ্যাঁ, কিন্তু তারপরে দেখা গেল পড়াশোনায় খুব ভালো, মোটিভেশন পাওয়ার ভালো, কিন্তু পরীক্ষা দিতে গিয়ে দেখা গেল যে সিস্টেমটাই বা যেখানে তুমি পরীক্ষা দিয়েছিলে বসেছিলে সেই চেয়ারটা ভালো নয়, বা পেনটা চলছে না ঠিক করে, খাতাটায় দাগ পড়ছে না ঠিক করে, তার জন্য তোমার পরীক্ষা খারাপ হয়ে গেল। অর্থাৎ এখানে কিন্তু পার্সিয়ালি একটু সম্পর্ক থাকে, ঠিক আছে। বা তুমি সব পড়াশোনায় ভালো, পরীক্ষায় ভালো, ভালো প্রিপারেশন নিয়ে গেছো, কিন্তু যাওয়ার সময় হঠাৎ এমন একটা দুর্ঘটনা ঘটলো বা এমন একটাই হলো, সেটা তোমার মানসিক স্বাস্থ্যটাকে, মেন্টাল হেলথটাকে একটু প্রভাব ফেলে দিল, অর্থাৎ তার জন্য তোমার একটু রেজাল্ট খারাপ হলো। তো পার্সিয়াল কোরিলেশন মানে আংশিক ভাবে প্রভাব ফেলে, হ্যাঁ, সম্পূর্ণ প্রভাব ফেলে না, আংশিক ভাবে প্রভাব ফেলে, এটা বলে পার্সিয়াল কোরিলেশন। আর মাল্টিপল কোরিলেশন মানে অনেকগুলো বিষয় যখন তোমার উপর প্রভাব ফেলে, তখন সেটাকে বেসিক্যালি মাল্টিপল কোরিলেশন বলে। হ্যাঁ, সেগুলো আমরা মাল্টিপল কোরিলেশন, পার্সিয়াল কোরিলেশন এগুলো আমরা যাই না, আমরা বেসিক্যালি এখানের মধ্যেই থাকি। আর হচ্ছে নন লিনিয়ার কোরিলেশন, বেসিক্যালি এই যে পিয়ারসনের কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন, এইটা বেসিক্যালি লিনিয়ার কোরিলেশন পরিমাপ করে। লিনিয়ার মানে কি, এই যে একটা লাইন এটা বাড়ছে এটা কমবে, এটা বাড়ছে এটাও বাড়ছে, এই যে পজিটিভ নেগেটিভের যে উদাহরণগুলো দিলাম এগুলো সব লিনিয়ার কোরিলেশন। আর নন লিনিয়ার মানে এই এরকম এরকম ভাবে হয়, ঢেউ খেলানো টাইপের, এরকম টাইপের হয়, হ্যাঁ, বা এই রকম করে প্রভাব ফেলে। নন লিনিয়ার মানে কখনো বেশি প্রভাব ফেলছে, কখনো কম প্রভাব ফেলছে, কখনো পজিটিভ প্রভাব ফেলছে, কখনো নেগেটিভ প্রভাব ফেলছে, অর্থাৎ সরলভাবে প্রভাব ফেলছে না। তো এই যে লিনিয়ার, এই যে আমরা এটা বললাম, মানে পিয়ারসনের যে কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন, কার মধ্যে পড়ে, ওটা কোন কোরিলেশনটাকে মেজার করে বলতো, লিনিয়ার কোরিলেশনটাকে মেজার করে। হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারলাম এই এই বিষয়টা। তো এটা হচ্ছে কোরিলেশন। এইবারে কোরিলেশন, এই যে বিষয়টা বললাম, এই কোরিলেশনটাকে যে পরিমাপ করা হয় এইটাকে বলা হয় কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন। কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন মানে কি, এই যে কোরিলেশনটাকে, এই সহসম্পর্কটাকে যে পরিমাপ করা হয়, তার মানে তার মেজারমেন্টের বিষয়টাকে বলা হয় কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন, ঠিক আছে। তো বেসিক্যালি পিয়ারসন বলছে কি, পিয়ারসন এবং স্পিয়ারম্যান এর দুজন হচ্ছে কোরিলেশনের বিষয়টাকে বলেছে। তো পিয়ারসন বলছে যে এই যে সম্পর্ক দুটো ভ্যারিয়েবলের মধ্যে যে লিনিয়ার রিলেশনশিপ, সেটা পরিমাপ, লিনিয়ার রিলেশনশিপ বিটুইন টু ভেরিয়েবল, দুটো ভেরিয়েবলের মধ্যে যে লিনিয়ার সম্পর্কটা থাকে সেটা পরিমাপ করে কে, সেটা পরিমাপ করার পদ্ধতি আবিষ্কার করেছে স্পিয়ারসন। এই জন্য এটাকে বেসিক্যালি আমরা কি বলছি, পিয়ারসন কোরিলেশন অফ কোএফিসিয়েন্ট। তো বেসিক্যালি এ কি বলছে, এ বলছে পিয়ারসন যে কোএফিসিয়েন্ট অফ কোরিলেশনটাকে, এইটাকে ছোট আর, ছোট হাতের আর, স্মল লেটার আর দ্বারা রিপ্রেজেন্ট করছে। এবং এখানে তিনি বলছেন যে এই আর এর রেঞ্জটা থাকে কত, -1 থেকে +1 এর বা 1 এর মধ্যে থাকে। আচ্ছা, মাইক্রোফোনটাকে অন করে রেখেছি, একটু অফ করে দিও। তো মানে সরি, তো এই রেঞ্জটা থাকে কত, -1 থেকে প্লাস মানে 1 পর্যন্ত, -1 থেকে +1 মানে 1 পর্যন্ত হচ্ছে এই রেঞ্জটা থাকে পিয়ারসনের কোএফিসিয়েন্ট কোরিলেশনের। তো বেসিক্যালি এখানে যদি তুমি কোএফিসিয়েন্ট কোরিলেশন নেগেটিভে আসে, ধরো -1 এলো, তার মানে কি, তার মানে বেসিক্যালি এইটা হচ্ছে লার্জলি নেগেটিভ কোরিলেশন। যদি +1 আসে তাহলে সেটা হচ্ছে লার্জলি পজিটিভ কোরিলেশন। তো এইভাবে আমরা কোরিলেশন গুলোকে করি। তো এই যে কোরিলেশন বলছি, মানে পিয়ারসনের কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন বলছি বা পরিমাপ করার একক, তার সূত্রগুলো আমরা আলোচনা করব। তার আগে একটা বিষয় বলে দিই, বেসিক্যালি এই কোরিলেশন পরিমাপের জন্য আমরা স্ক্যাটার ডায়াগ্রাম ইউজ করতে পারি, পিয়ারসনের কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন এটাও পরিমাপ করতে পারি, এবং স্পিয়ারম্যানের র্যাঙ্ক ডিফারেন্স কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন ইউজ করি। তো এই কার্ল পিয়ারসনের কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন কখন আমরা ইউজ করি বলতে পারবে কেউ, কখন ইউজ করি? যখন টেস্টগুলো প্যারামেট্রিক স্কেলে থাকে, প্যারামেট্রিক স্কেলে থাকে তখন আপনার বেসিক্যালি
না, প্যারামেট্রিক স্কেলে থাকে, তখন আমরা কিন্তু কার্ল পিয়ারসনের কোএফিসিয়েন্ট অফ কোরিলেশনের উপভোগ করতে পারি। যদি ডেটাগুলো সংখ্যাগুলো রেশিও স্কেলে থাকে বা ইন্টারভেল স্কেলে থাকে, তখন আমরা কিন্তু পিয়ারসনের কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন সূত্র ইউজ করতে পারবো। এবং যদি ডেটাগুলো সিমেট্রিক হয়, এনপিসি কে ফলো করে, তখন আমরা পিয়ারসনের কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন ইউজ করতে পারবো। সেই পিয়ারসনের মানে প্রোডাক্ট মোমেন্ট কোএফিসিয়েন্ট অফ কোরিলেশনের যে সূত্র, সেটা হচ্ছে n সামেশন এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স সামেশন ওয়াই বাই রুট ওভার n সামেশন এক্স স্কোয়ার মাইনাস সামেশন এক্স এর হোল স্কোয়ার ইন্টু n সামেশন ওয়াই স্কোয়ার মাইনাস, এইটা হচ্ছে তোমার এর ফর্মুলা, মাইনাস সামেশন ওয়াই হোল স্কোয়ার। এইটা হচ্ছে পিয়ারসনের কোএফিসিয়েন্ট অফ কোরিলেশনের মানে এর কি মানে ফর্মুলা। তো বেসিক্যালি এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে প্রাইস এন্ড ডিমান্ড, যে 1 নম্বর বস্তুর প্রাইস হচ্ছে 11 টাকা, তার ডিমান্ড 30, এর হচ্ছে 13 টাকা, তার ডিমান্ড 29, এর 15 টাকা 24, এর 17 টাকা 4 নম্বর প্রোডাক্টের 24, 18 টাকার 21, 19, 24, 18, হ্যাঁ 20, এর 15। তাহলে বেসিক্যালি এদের মধ্যে কি সম্পর্ক, অর্থাৎ প্রাইস যদি আমরা এক্স ধরি এবং ডিমান্ডকে আমরা বেসিক্যালি দুটো ধরে নিতে হয়, প্রাইস যদি আমরা এক্স ধরি এবং ডিমান্ডকে আমরা ওয়াই ধরি, এদের মধ্যে পিয়ারসনের কোএফিসিয়েন্ট অফ কি কোরিলেশন আছে সেটা যদি তুমি করতে চাও, তাহলে তোমাকে কিন্তু এই সূত্রটা ওই সূত্রটা প্রয়োগ করে তোমাকে করতে হবে। ঠিক আছে, ওইটা আমরা আলোচনা করছি এখানটা আমরা দেখি। ঠিক আছে, এই সূত্রটা আমরা বললাম, এই যে সূত্রটা, যেখানে এন মানে হচ্ছে নাম্বার অফ ডেটা পয়েন্ট, এক্স আর ওয়াই হচ্ছে দুটো ভেরিয়েবল কম্বাইন্ড, আর সামেশন হচ্ছে মানে ঠিক আছে। তো এই চারটা যাচ্ছি, তার আগে একটু ম্যাথটা দেখে নি। বেসিক্যালি ওই মানে ওই রকম থাকে আর কি, এটা হচ্ছে তো তাহলে বেসিক্যালি আমাদের এই সূত্রটা প্রয়োগ করে আমাদের এটা বের করতে হবে, কোরিলেশনটাকে বের করতে হবে। তো মানে ম্যাথে আমরা যাওয়ার আগে নাম্বার ধরো যদি আমরা এক্স ওয়াই সামেশন এক্স ওয়াই সবগুলো বের করে আমাদের বের করতে হয়, ঠিক আছে, যোগ করে করতে হয়। তো এই যে চারটা আছে পিয়ারসনের কোএফিসিয়েন্ট অফ কোরিলেশনের যে টেবিল, এই টেবিলটা কিন্তু গুরুত্বপূর্ণ, এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে। তো যদি দেখো তোমার কোএফিসিয়েন্টের যদি রেজাল্ট দেখো যে 0 থেকে উপরে বেরোচ্ছে, মানে 0 থেকে বেশি বেরোচ্ছে, হ্যাঁ 0 থেকে 1-এর মধ্যে থাকছে, ধরো আমার কোএফিসিয়েন্টের রেজাল্ট এলো 0.58, তার মানে কিন্তু এটা পজিটিভ। 0 থেকে যত উপরে যাবে সেটা হচ্ছে পজিটিভ। বোথ ভেরিয়েবল ইনক্রিজ, বোথ ভেরিয়েবল ডিক্রিজ টুগেদার, অর্থাৎ একটা বাড়লে আর একটা বাড়বে, আর একটা কমলে একটা কমলে আর একটা কমবে। আর যদি দেখো যে তোমার আর ভ্যালু 0 বেরিয়েছে, তার মানে কি সেটা হচ্ছে 0 কোরিলেশন বা নো কোরিলেশন, দুটো বিষয়বস্তুর মধ্যে কোনো কোরিলেশন নেই। আর যদি দেখো 0 থেকে কম ভ্যালু বেরোচ্ছে, -1 পর্যন্ত বেরোচ্ছে, তখন হচ্ছে সেটা নেগেটিভ কোরিলেশন। এই যে আমরা ডিমান্ড এন্ড সাপ্লাই রেজাল্টটা দিলাম, সেখানে দেখা গেল তোমার রেজাল্ট বেরিয়েছে -0.40 বেরিয়েছে, হ্যাঁ -0.40 বেরিয়েছে। তার মানে এটা কি নেগেটিভ হবে না পজিটিভ হবে? নেগেটিভ হবে, কারণ হচ্ছে 0 থেকে এটা কিন্তু কম আছে। তো বেসিক্যালি এভাবে আমরা মানে কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন করি আর মানে বিচার করি। তো তোমাকে যখন তুমি এই সূত্রগুলো ইউজ করে যখন কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন বের করবে এই সূত্রটা ইউজ করে, তখন উত্তর ঠিক আছে কি ভুল আছে সেটা কি করে বুঝবে বলো তো? যদি দেখো তোমার -1 থেকে +1 এর মধ্যে রেজাল্ট এসছে, তবে বুঝবে তোমার অ্যান্সার মানে তোমার বিষয়টা ঠিক আছে, তোমার কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন ঠিক আছে। আর যদি দেখো যে -1 এর উপরে রেজাল্ট চলে গেছে, ধরো -1.2 হয়েছে বা +1.2 বা 1.5 হয়ে গেছে রেজাল্ট, তাহলে ভাববে তোমার কিছু না কিছু জায়গায় তুমি ভুল করেছো ক্যালকুলেশনে। কারণ এই কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন আর পিয়ারসনের যে রেঞ্জ, সেটা হচ্ছে -1 থেকে +1 পর্যন্ত বিস্তৃত। এটা কিন্তু এই পর্যন্ত বিস্তৃত। টাইপস অফ পিয়ারসন কোরিলেশন অফ কোএফিসিয়েন্ট, এর কতগুলো টাইপস আছে, অ্যাডজাস্ট যাই হোক এগুলো আর যাচ্ছে না, এগুলো লাগবে না। এইবার অ্যাজুপশন অফ
পিয়ারসন কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন, এইটা গুরুত্বপূর্ণ। যে এই পিয়ারসনের যে কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন যেটা তোমাদের বললাম, সেটা কোথায় কোথায় ইউজ হয়? যখন লিনিয়ার রিলেশনশিপ থাকে। পিয়ারসন কোরিলেশন অ্যাজিউম এ লিনিয়ার রিলেশনশিপ বিটুইন টু ভেরিয়েবল। দুটো ভেরিয়েবলের মধ্যে যখন লিনিয়ার রিলেশনশিপ থাকে, অর্থাৎ একই হারে দুটো সরলরৈখিক হারে দুটো বাড়ে, সরলরৈখিক হারে দুটো বাড়ে কমে, বা সরলরৈখিক হারে একটা বাড়ে একটা কমে, হ্যাঁ, যখন এরকম সরলরৈখিক সম্পর্ক থাকে, তখনই কিন্তু আমরা পিয়ারসন কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন ইউজ করতে পারবো। যদি আমরা নন লিনিয়ার রিলেশনশিপের ক্ষেত্রে এই পিয়ারসনটাকে ইউজ করি, তাহলে কিন্তু অ্যাকুরেট রেজাল্ট আমরা ক্যাপচার নাও করতে পারি। এবং নর্মালিটি, অর্থাৎ যখন তোমার ডেটাগুলো নর্মাল ডিস্ট্রিবিউশন অর্থাৎ এনপিসি কে ফলো করবে, তখন আমরা কিন্তু এইটাকে ইউজ করতে পারবো। যদি তোমার ডেটাগুলো ভেরিয়েবল গুলো এনপিসি কে না ফলো করে হয় পজিটিভ বা নেগেটিভ স্কুইড হয়ে আছে, সেক্ষেত্রে যদি আমরা দিস হেল্প এনসিওর দ্য কোরিলেশন মিনিংফুল এন্ড নট ইফেক্টেড বাই স্কুইড ডেটার ক্ষেত্রে কিন্তু আচ্ছা দিস হেল্পস এনসিওর। আচ্ছা, সাধারণত আমরা নর্মাল ডিস্ট্রিবিউশনটাকে ফলো করি, স্কুইড ডেটার ক্ষেত্রে জন্য সমস্যা। এবং 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এটা হচ্ছে হোমোডিস্ট্রিবিউটেড অর্থাৎ হোমোজিনিয়াস গ্রুপের মধ্যে আমরা ভেরিয়েবল গুলোর মধ্যে আমরা ইউজ করি। ইউনিফর্ম মানে এই দেখো প্রাইস আর ডিমান্ড, হ্যাঁ, এখানে কিন্তু দুটোই মানে প্রাইস এন্ড ডিমান্ড দুটোই হোমোজিনিয়াস। মানে এখানে প্রাইসের মধ্যে অন্য কিছু বিষয় যুক্ত থাকছে না, এখানে যুক্ত থাকছে না। আমি ধরো ছেলে মেয়ে আলাদা আলাদা, দুটো ভেরিয়েবলের মধ্যে হোমোজিনিয়াস, মানে ছেলেদের একটা গ্রুপ সেটা হোমোজিনিয়াস গ্রুপ, মেয়েদের একটা গ্রুপ হোমোজিনিয়াস গ্রুপ। ছেলেদের বুদ্ধি বেশি না মেয়েদের বুদ্ধি বেশি, কিরকম বুদ্ধির সঙ্গে কোরিলেশন কিরকম সেটা যদি দেখি। এবং ডেটাগুলো ইন্টারভ্যাল এবং রেশিও স্কেলে থাকে। এবং বেসিক্যালি মানে পিয়ারসনের যে কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন সেটা আমাদের নিউমেরিক্যাল ডেটা প্রোভাইড করে, অর্থাৎ নাম্বারের সাহায্যে ম্যাথমেটিক্যালি কোয়ান্টিটেটিভ ডেটাগুলোর মাধ্যমে আমরা বের করি। তো এবং ইন্ডিপেন্ডেন্স, হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্স যে মানে একটা মানে এই এক্স ওয়াই এর উপর এক্স আর ওয়াই মানে দুটো যে ভেরিয়েবল বললাম, সেই দুটো ভেরিয়েবল আলাদা আলাদা হবে, স্বতন্ত্র হবে, একটা আরেকটার উপর কোনো রকম প্রভাব ফেলবে না। তবেই আমরা এই পিয়ারসন কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন ইউজ করতে পারবো। তো বেসিক্যালি এই পিয়ারসন মানে কোএফিসিয়েন্ট অফ কোরিলেশনের এই যে মানে এর একটা টেবিল আছে, হ্যাঁ, এইটা কিন্তু গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলো একটু দেখে রাখো, যে যদি দেখো 0.69 রেজাল্ট এসছে, তাহলে বলতে হবে রিলেশনশিপ বিটুইন দুটো ভেরিয়েবল এর মধ্যে স্ট্রং পজিটিভ রিলেশনশিপ আছে। ঠিক আছে, 0.69 মানে বেসিক্যালি 50% এর একটু আপে চলে গেলেই 69 মানে প্রায় 70% চলে আসছে। 70% এর আপে চলে গেলে বা ওই জায়গাটাতে চলে গেলে, এর থেকে এই রেঞ্জ বা এর বেশি হলে, তখন বুঝবে কি এর মধ্যে মানে স্ট্রং পজিটিভ রিলেশনশিপ আছে। হ্যাঁ, আর হচ্ছে রিলেশনশিপ বিটুইন ভেরিয়েবল স্ট্রং পজিটিভ রিলেশনশিপ, এইটা আছে এই রেঞ্জটার মধ্যে থাকছে। আর যদি দেখো যে 0 মানে -2.3 এর মধ্যে থেকে চলে যাচ্ছে বা -0.99 চলে যাচ্ছে, এগুলো কিন্তু ভেরি স্ট্রং নেগেটিভ রিলেশনশিপ। হ্যাঁ, আর হচ্ছে উইক নেগেটিভ রিলেশনশিপ হচ্ছে এইটা। উইক নেগেটিভ রিলেশনশিপ মানে কি, যদি দেখো যে কোনো কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন 0.23 মাইনাস, তাহলে এটা তো নেগেটিভ তো -0.23, তাহলে কিন্তু নেগেটিভ, কিন্তু উইকলি নেগেটিভ, মানে নেগেটিভ কিন্তু খুব বেশি নেগেটিভ না। আর যদি দেখো -1 হয়ে গেছে বা -0.99 হয়ে গেছে, তাহলে বলবে ভেরি স্ট্রং নেগেটিভ কোএফিসিয়েন্ট। তো এই চারটে লেভেল কিন্তু আমাদের মানে সাধারণভাবে ফলো করতে হয়। এই জায়গাগুলো থেকে এমসিকিউ প্রশ্ন আছে। তো বেসিক্যালি এখানে বলছে, এখানে ফর্মুলা দেওয়া আছে, বলছে ক্যালকুলেট দ্য কোএফিসিয়েন্ট অফ ফলোইং ডেটা হেল্পস অফ, মানে এই ডেটাগুলোর যেখানে এক্স দেওয়া আছে, এক্স কি, এক্স হচ্ছে 21, 23, 31, 21, এইগুলো এক্স ওয়াই ডেটা দেওয়া আছে, এখান থেকে কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন বের হতে হবে। তাহলে আমাকে এক্স এবং ওয়াই এগুলো বের করতে হবে আলাদা আলাদা করে। তো এক্স যদি বের করি, এক্স দেখা যাচ্ছে যেখানে এক্স এর যোগ মানে সামেশন এক্স হচ্ছে এই চারটাতে, দেখো এখানে সামেশন এক্স হচ্ছে কত, 202, অর্থাৎ যত এক্স গুলো স্কোর গুলো আছে সেটাকে যোগ করলে 202 বেরোচ্ছে, এবং সামেশন ওয়াই বেরোচ্ছে 409, এবং 202 স্কোয়ার যদি সামেশন এক্স স্কোয়ার করা হয় 7280 বেরোচ্ছে, এবং সামেশন ওয়াই স্কোয়ার হচ্ছে 28265। আর সামেশন এক্স ওয়াই যদি যোগফল দেখো তাহলে এটা বেরোচ্ছে। তাহলে বেসিক্যালি এরপরে যদি তুমি সূত্র প্রয়োগ করো, তাহলে বেসিক্যালি এরকম করে সূত্রগুলো মানে সামেশন এক্স ওয়াই এর ওই যে সূত্র, সেই সূত্র প্রয়োগ করো, তাহলে দেখবে এখানে মানে মান বেরিয়েছে
0.3471। তাহলে এটা বেসিক্যালি কি, এটা কি মিন করছে? উইক নেগেটিভ কোরিলেশন। নেগেটিভ কোরিলেশন মিন করছে, ঠিক আছে? স্যার হ্যাঁ হ্যালো, বলছি হ্যাঁ স্যামসাং এক্স ওয়াই যেটা, সেটা এক্স শ্রেণীতে যে স্কোরটা থাকবে আর ওয়াই শ্রেণীতে যে স্কোর থাকবে সেইটাকে কি যোগ করে গুণ করব না গুণ করার পর যোগ করব? না না না, এক্স ওয়াইটা হচ্ছে যোগ করে তারপরে গুণ, মানে না না, এক্স ওয়াই আর ওয়াই দুটো ভ্যালুকে গুণ আগে করে এক্স দিতে ওয়াই হবে। মান বের করে তারপরে গুণ করতে হবে। হ্যাঁ, দাঁড়াও, এক্স আর ওয়াই দুটো ভ্যালুকে গুণ করে দিয়ে টোটাল যেটা আসবে, টোটাল এক্স ওয়াই এর ভ্যালুগুলোকে যোগ করে দিলে স্যামসাং এক্স ওয়াই আসবে। হ্যাঁ আরেকবার বলো না, রিপিট। আচ্ছা বলছি আমি, হ্যাঁ ঠিক আছে। একটু তোমাদের মানে কথাগুলো কি স্পষ্ট শোনা যাচ্ছে তোমাদের কথাগুলো? আচ্ছা এইখানটা দেখে দিচ্ছিলাম, এই 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 চারটা দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। এইটা দেখ, এইখানে এইখান থেকে বিষয়টা বুঝতে পারবে। এইখানে দেখো, এইখানে এক্স এর স্কোর দেওয়া আছে, এক্স দেখো এখানে এক্স 2 4 5 6 8 11। এখানে দেখো স্যামসাং এক্স 36 বেরিয়েছে, স্যামসাং ওয়াই 18 12, এটা এটা স্যামসাং ওয়াই বেরিয়েছে টোটাল 60। মানে এইগুলোর সবগুলোর যোগফল, ওয়াই যোগফল হচ্ছে 60, আর এই সবগুলোর যোগফল হচ্ছে 36, ঠিক আছে? এইবার স্যামসাং এক্স স্কোয়ার মানে কি? এই দেখো 2 এর স্কোয়ার করো 4, 4 এর স্কোয়ার 16, 5 এর স্কোয়ার 25, 6 এর স্কোয়ার 36। এইভাবে স্কোয়ার গুলো করে স্যামসাং, এই স্কোয়ার গুলো করে স্যামসাং এক্স স্কোয়ার কত হয়েছে? 266। এইরকম ভাবে স্যামসাং ওয়াই স্কোয়ার বের করতে হবে। ওয়াই স্কোয়ার মানে 18, 18 18 18 324, 12 12 12 144, 10 10 100। এইভাবে এগুলো হয়েছে। ওয়াই স্কোয়ার দেখো 706 বেরিয়েছে। আর স্যামসাং এক্স ওয়াই প্রথমে বের করতে হবে। এক্স ওয়াই কত? এক্স ওয়াই মানে এই এই এক্স এবং এই ওয়াই এই গুণ কর, 18 2 36, তারপর 12 4 48, দেখো 36 আর 48, 10 5 50। এগুলোকে আগে গুণ করে তারপরে এখানে যেগুলো বেরোবে সেগুলোকে স্যামসাং করে যোগ করতে হবে। ঠিক আছে? এই 293, বুঝতে পারলাম? তাহলে আমাদের কাছে কি কি ডেটা আছে? আমাদের কাছে ডেটা আছে স্যামসাং এক্স, স্যামসাং ওয়াই, স্যামসাং এক্স স্কোয়ার, স্যামসাং ওয়াই স্কোয়ার এবং স্যামসাং এক্স এন্ড ওয়াই মানে স্যামসাং আছে। তাহলে এইবারে ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে এন স্যামসাং এক্স ওয়াই মাইনাস স্যামসাং এক্স, ধরো এখানে কিছু নেই মানে ইনটু আছে স্যামসাং ওয়াই, আর ডিভাইডেড বাই রুট ওভার এন স্যামসাং এক্স স্কোয়ার স্যামসাং মাইনাস এভাবে বের করতে হয়। ঠিক আছে? এবার এনটা বের করতে হয়। এখানে এনটা গুরুত্বপূর্ণ। এখানে এন হচ্ছে কতগুলো টোটাল ডেটা আছে, এখানে যতগুলো নাম্বার আছে সেটাই হচ্ছে এন। এখানে বেসিক্যালি এইটা হচ্ছে এই 1 2 3 4 5 6, 6টা ডেটা। ঠিক আছে? 1 2 3 4 5 6, অর্থাৎ এক্স এও 6 আছে, ওয়াই তেও মানে একই ভাবে থাকবে, লিনিয়ার যেহেতু হয়। ঠিক আছে? তো বেসিক্যালি 6 হচ্ছে আমাদের এন। তো এইভাবে যখন এই স্কোরগুলো এইভাবে যখন এই করে দেখবে, যেখানে এখানে রেজাল্ট বেরিয়েছে -0.920, তো এইটা হচ্ছে কি? এটা হচ্ছে তাহলে একটা স্ট্রংলি নেগেটিভ কোরিলেশন আছে। দেয়ার ইজ এ হাই ডিগ্রি অফ নেগেটিভ কোরিলেশন, স্ট্রংলি নেগেটিভ কোরিলেশন আছে। ঠিক আছে? এরকম ভাবে এখানেও একটা আছে, এখানে আরো একটা এক্সাম্পল আছে। এখানে দেখো, এখানে কত পয়েন্ট কত পয়েন্ট হলে আমরা স্ট্রং ধরবো? লাস্ট তো 9.9 হচ্ছে, তার আগে এর রেঞ্জটা, টোটাল রেঞ্জটা বুঝতে পেরেছো তো? টোটাল রেঞ্জটা কত হচ্ছে? -1 থেকে +1। +1, হ্যাঁ ওটা বুঝতে পেরেছি স্যার। আমি যে এই যে স্ট্রং আর উইকটা ধরবো কি, মানে কত থেকে কত রেঞ্জ ধরবো? এই এখানে 4টে মান দেওয়া আছে, বেসিক্যালি গিভেন কোরিলেশন 4টে মান এখানে দেওয়া আছে। এই যেটা আমি তোমাদের বললাম, এটা পড়ালাম তোমাদের, যে 4টে মান দেওয়া আছে। যদি দেখি আমরা -0.34 আছে, তাহলে সেটা কি আমি কি ধরবো? এই কোনটা বলো তো? এইটার যে রেজাল্ট ছিল, তাই তো? মাইনাস, হ্যাঁ ধরুন -35 বা -0.35। এইখানটায় দেখো এখানে -0.23 দেওয়া আছে। এইটাকে বলেছে উইক নেগেটিভ কোরিলেশন। অর্থাৎ যদি দেখো মাইনাস মানে -0.35, এটা উইক নেগেটিভ রিলেশনশিপ হিসেবে ধরা হবে। হ্যাঁ, উইকের থেকে একটু বেশি, হ্যাঁ উইকের থেকে একটু বেশি। এটা যখন 50-50 হয়ে যাবে তখন হচ্ছে স্ট্রং, 50-র উপরে চলে যাবে যখন স্ট্রং, আর যখন 99 তখন ভেরি স্ট্রং। বেসিক্যালি আমি এটাই জানতে চাই যে কত থেকে কত রেঞ্জ হলে আমি ওটাকে স্ট্রং বা উইক ধরবো, সেটাই। এইখানে বেসিক্যালি 4টে দেওয়া আছে। ধরো আরেকটা তোমাদের টেবিল মনে আছে, ওইখানটায় দেওয়া আছে।
স্যার আমি কিছু বলতে পারি? হ্যাঁ বলো, যদি কিছু বলো। হ্যাঁ, বিষয়টা হচ্ছে টোটাল 7টা স্টেজ হয়। একটা হচ্ছে জিরো, জিরো মানে হচ্ছে জিরো কোরিলেশন। সেকেন্ড হচ্ছে জিরো থেকে +-0.2, সেটা +0.2 হতে পারে, -0.2 হতে পারে। এটাকে বলা হয় স্লাইট নেগেটিভ অর পজিটিভ রিলেশনশিপ। আচ্ছা, +-0.21 থেকে +-0.4 এটা হচ্ছে লো কোরিলেশনশিপ। +-4.1 থেকে +-7 হচ্ছে মডারেট। +-7.1 থেকে +-9 হচ্ছে হাই। +-9.1 থেকে +-9.9 হচ্ছে ভেরি হাই। আর +-1 হচ্ছে পারফেক্ট কোরিলেশন। আচ্ছা, পারফেক্ট করলে হুম। পারফেক্ট, হ্যাঁ মানে বেসিক্যালি ওটা ওই রেঞ্জটার মধ্যে থাকবে। আচ্ছা, আমি কি মানে আওয়াজটা আমার কাছে ভুলভাল আসছে না সবাই শুনতে সমস্যা হচ্ছে? অভিষেকের কথা সবাই শুনতে পাচ্ছে? ভালো করে শুনতে পেলে? হ্যাঁ স্যার, আচ্ছা, শুনলাম। হ্যাঁ বলছি ঠিক আছে। অভিষেকবাবু ওইটা একটু শেয়ার আচ্ছা করে ঠিক আছে, দেবেন। ওটার হ্যাঁ ওটার যদি কোনো ছবি থাকে ওইটা একটু গ্রুপে শেয়ার করে দিও, ঠিক আছে? আমি টেলিগ্রামে শেয়ার করে দিচ্ছি। হ্যাঁ স্যার, হ্যাঁ, দেবাশিস পালের বইতে সুন্দর দেওয়া আছে। দেবাশিস পালের বই থাকলে বুঝে নিতে পারবে। আচ্ছা দেবাশিস পালের বইটা আমিও কোথাও একটা দেখেছিলাম, ঠিক আছে, কিন্তু মানে ভুলে গেছি। মানে আমিও দেখেছিলাম ওটা কোথাও, এরকম একটা টেবিল আছে, চার্ট আছে, আমি যেটা যুক্ত করতে চাইছিলাম, যুক্ত করা হয়নি। আচ্ছা, সাউন্ড নয়েজ কোথায় বলো তো? যাই হোক, আর দেখছি না। যাই হোক, হ্যাঁ তাহলে ওইটা যদি দেবাশিস পালের বই থাকে তাহলে আমার কাছে আছে, আমি সেটা পাঠিয়ে দেবো। তো বেসিক্যালি এই হচ্ছে আমাদের কোএফিসিয়েন্ট অফ কোরিলেশনের পিয়ারসনের নিয়ম গেল। এরপরে দ্বিতীয় হচ্ছে আরেকটা পদ্ধতি। এবারে এই পিয়ারসনের মানে কোরিলেশন অফ কোএফিসিয়েন্টের বিষয়টা গেল। এরপরে আমাদের স্পিয়ারম্যানের র্যাঙ্ক ডিফারেন্স বা মানে র্যাঙ্ক কোরিলেশন অফ কোএফিসিয়েন্ট, যেটা হচ্ছে মানে বড় হাতের আর দ্বারা রিপ্রেজেন্ট করা হয় র্যাঙ্ক। এইটা বেসিক্যালি কোথায় থাকে বলো তো? এইটা কখনো ইউজ করা হয় জানো তো? যখন ধরো তোমার কাছে ডেটাগুলো ইন্টারভেল বা রেশিও স্কেলে নেই, অর্ডিনাল স্কেলে আছে, মানে র্যাঙ্কে আছে, র্যাঙ্ক অনুযায়ী তুমি এ করতে পারবে। সেক্ষেত্রে তুমি কি পিয়ারসনের কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন ইউজ করতে পারবে? পারবো না আমরা, পারবো না তো। সেই জায়গায় আমরা কি করি? আমরা সেই জায়গায় র্যাঙ্ক মানে পিয়ারসনের র্যাঙ্ক, এই স্পিয়ারম্যানের র্যাঙ্ক ডিফারেন্স অফ কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন ইউজ করি। যদি দেখি ডেটাগুলো প্যারামেট্রিক টেস্ট স্কেলে নেই, নন প্যারামেট্রিক টেস্টে আছে, বা নন প্যারামেট্রিক টেস্টের ক্রাইটেরিয়া গুলো ফিল আপ করছে, এনপিসি ফলো করছে না, পজিটিভলি বা নেগেটিভ স্কুইড আছে, তাহলে সেক্ষেত্রে বা ডেটাগুলো কোয়ালিটেটিভ ওয়েতে আছে, তখন সেক্ষেত্রে আমরা কিন্তু র্যাঙ্ক ডিফারেন্স মেথডটাকে আমরা ইউজ করতে পারবো। ঠিক আছে? যদি প্রবলেম আর অ্যাকচুয়াল গিভেন র্যাঙ্ক যদি গিভেন দেওয়া থাকে, তাহলে র্যাঙ্ক ডিফারেন্সের মাধ্যমে আমরা এই করতে পারবো। এই র্যাঙ্ক ডিফারেন্স ক্যালকুলেট করার জন্য আমরা ডি ইউজ করি। ডি মানে হচ্ছে দুটো R1 এবং R2 এর মধ্যে যে ডিফারেন্স। R1 ধরো আমি যদি বললাম একটা র্যাঙ্ক 20 আর একটা র্যাঙ্ক 10, অর্থাৎ এই 20 থেকে 10 বিয়োগ করলে যেটা বেরোবে সেটা হচ্ছে আমার ডি। ঠিক আছে? ডি। এইভাবে দুটো গ্রুপের মধ্যে র্যাঙ্ক ডিফারেন্স বা পার্থক্য, র্যাঙ্কটাকে পার্থক্য বিচার করে আমরা কি করি? র্যাঙ্ক ডিফারেন্স মেথড অ্যাপ্লাই করে আমরা এ করি। কিরকম? এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, দেখো এখানে একটা বিষয়, ধরো এমপ্লয়ি, দুজন এমপ্লয়ি আছে, র্যাঙ্ক বাই ম্যানেজার 1, ম্যানেজার 2। এখানে কি বলেছে? টু ম্যানেজার আস্কস টু র্যাঙ্ক অফ 2 এমপ্লয়ি ইন অর্ডার অফ পোটেনশিয়াল মানে ইভেন্চুয়ালি বিকাম এ টপ ম্যানেজার, র্যাঙ্কিং অ্যাজ পার বিলো। তো এ এমপ্লয়ি কে টপ মানে হয়েছে র্যাঙ্ক বাই ম্যানেজার র্যাঙ্ক করবে। ঠিক আছে? এ কে কি করেছে? এই এ বা 1 নম্বর যে এমপ্লয়িটা, একে প্রথম ম্যানেজার, মানে ধরো এটাকে আমি এক্স ধরে নিই, যদি এই ম্যানেজারটা 10 র্যাঙ্কে দিয়েছে, কিন্তু বি ম্যানেজার তাকে কত 9 র্যাঙ্কে রেখেছে। বি ম্যানেজার এটা ওয়াই ম্যানেজার র্যাঙ্ক 9 র্যাঙ্কের, মানে যে কে 10 দিয়েছে এর মধ্যে এ তাকে 9 দিয়েছে। ঠিক আছে? এই ধরো 2 নম্বর যে এমপ্লয়িটা আছে, বি নম্বর যে এমপ্লয়ি, তাকে 2 নম্বর র্যাঙ্কে রেখেছিল এই ম্যানেজারটা, আর এই ম্যানেজারটা কত 4 নম্বর র্যাঙ্কে রেখেছে। সি যে
তাকে 1 নম্বরে রেখেছে। এবারে বেসিক্যালি এইভাবে র্যাঙ্ক গুলো দেওয়া আছে, র্যাঙ্ক বাই ম্যানেজার 1 আর র্যাঙ্ক বাই ম্যানেজার 2। তো বেসিক্যালি এই যে র্যাঙ্কের মধ্যে তুমি মানে ডিফারেন্স বা কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন কারটা বেটার, কোনটা ভালো কোনটা খারাপ, মানে কিরকম আছে সেটা তুমি কি করে বের করবে। তো এই জন্য আমাদের কি করতে হয়, এই ডি বের করতে হয়। ডি মানে হচ্ছে বেসিক্যালি এই ডিফারেন্সটা, ঠিক আছে, এই ডিফারেন্সটা। তো বেসিক্যালি এই যে 10 থেকে 9 বের বাদ দিলে এদের মধ্যে ডিফারেন্স র্যাঙ্ক 1 এবং র্যাঙ্ক 3। এটা তো ক্যালকুলেশন ভুল দ্বিতীয়টা আছে, তো 4 আছে, কি বলছো? ক্যালকুলেশন ভুল আছে দ্বিতীয় হ্যাঁ বি স্ট্যান্ডার্ডটা দেখুন, ওটা 2 আর 4 এর ডিফারেন্সটা তো ভুল মনে হচ্ছে। না বেসিক্যালি ওটা ভুল, ওটা স্কয়ার করা হয়েছে। দিকটা ভুল আছে, মানে actually দিকটা ভুল আছে। ওখানটাতে ডিআই এর ভ্যালুটা নয়, ওটা ডিআই স্কোয়ার এর ভ্যালুটা দেওয়া আছে। স্কয়ারের মানে ভ্যালুটা দেওয়া আছে। হ্যাঁ, R1 মাইনাস R2 যে ভ্যালুটা আসবে সেটাকে স্কোয়ার করে দিলে যেটা হবে সেটা ওখানে বসানো আছে। বসানো আছে, ওই জন্য ভুল নেই। এইটা দেখো, এটা আরো সুবিধা হবে, এটা থেকে দেখলে সুবিধা হবে। এটা স্যার ঠিক তো আছে। বলছিলেন ডি এর ভ্যালু, এই জন্য বললাম। হ্যাঁ ঠিক আছে, না ঠিক আছে, এটা দেখলে বুঝতে পারবে। তো এখানে বলছে র্যাঙ্ক ইন ইকোনমিক্স, র্যাঙ্ক ইন স্ট্যাটিস্টিক্স। স্টুডেন্টদের ইকোনমিক্সে যে 1 নম্বর র্যাঙ্ক করেছে সে স্ট্যাটিস্টিক্সে 4 নম্বর র্যাঙ্ক করেছে। দেখো ইকোনমিক্সে যে 1 নম্বর র্যাঙ্ক করেছে সে স্ট্যাটিস্টিক্সে 4 নম্বর র্যাঙ্ক করেছে। ইকোনমিক্সে যে 2 নম্বর র্যাঙ্ক করেছে সে স্ট্যাটিস্টিক্সে 8 নম্বর র্যাঙ্ক করেছে, ঠিক আছে। ইকোনমিক্সে যে 3 নম্বর র্যাঙ্ক করেছে সে স্ট্যাটিস্টিক্সে 2 নম্বর র্যাঙ্ক করেছে। ইকোনমিক্সে যে 4 নম্বর র্যাঙ্ক করেছে সে স্ট্যাটিস্টিক্সে 3 নম্বর র্যাঙ্ক করেছে। ইকোনমিক্সে যে 5 সেও 5 করেছে। এইভাবে র্যাঙ্ক গুলো দেওয়া আছে, ঠিক আছে। এগুলো থেকে মোটামুটি দেখে তুমি বুঝতে পারছো, মানে একটা যদি প্রথম ব্যক্তির ক্ষেত্রে কি ইকোনমিক্স এর সঙ্গে স্ট্যাটিস্টিক্স এর ডিফারেন্স কি হচ্ছে, মানে কোরিলেশন কি হচ্ছে এদের মধ্যে, যে ইকোনমিক্সে ভালো করেছে নেগেটিভ, তাই না, নেগেটিভ কোরিলেশন হচ্ছে না। ইকোনমিক্সে হাই 1 আর স্ট্যাটিস্টিক্সে 4, ইকোনমিক্সে 2, স্ট্যাটিস্টিক্সে 8, তাই না। মানে বেসিক্যালি এটা নেগেটিভ কোরিলেশন হচ্ছে, মানে এগুলো দেখেই বুঝতে পারবে বেসিক্যালি। কিন্তু সামগ্রিকভাবে তুমি অনেক ডেটা তুমি এভাবে বুঝতে পারবে না। তো এইখানে যদি কিভাবে ক্যালকুলেশন করা হয়, কিভাবে ক্যালকুলেশন করা হচ্ছে দেখো। তো প্রথমত বলছে কি এইভাবে আমরা র্যাঙ্ক গুলোকে করছি। এবারে র্যাঙ্ক ডিফারেন্স দেখ, এইখানটায় দেখ, এখানে বলছে 1 - 4, 1 থেকে যদি আমরা 4 বাদ দিই তাহলে কি হচ্ছে -3, 2 থেকে 8 বাদ গেলে -6, 3 থেকে 2 বাদ গেলে 1, এভাবে দেওয়া আছে। এইবারে ডির স্কোয়ার করা হয়েছে, ডি স্কোয়ার, হ্যাঁ ঠিক আছে, ডি স্কোয়ার। বেসিক্যালি তার আগে ফর্মুলাটা দেখে নাও। ফর্মুলা কি, র্যাঙ্ক স্পিয়ারম্যানের র্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্ট ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে র্যাঙ্ক সমান 1 - 6 সামেশন ডি স্কোয়ার n ইকুয়াল n স্কোয়ার মাইনাস f। এইটা হচ্ছে এর ফর্মুলা। তো এই ফর্মুলা ব্যবহার করার জন্য আমাকে ডি স্কোয়ার বের করতে হবে প্রথমে। তাহলে প্রথমে আমি ডি বের করলাম, ডিফারেন্স। ডি মানে কি, ডিফারেন্স। এই 1 নম্বর র্যাঙ্ক থেকে 2 নম্বর র্যাঙ্কের ডিফারেন্স। আর এটাকে স্কোয়ার করা আছে। স্কোয়ার মানে কি, স্কোয়ার করার ফলে কি হয়েছে বলতো, এখানে যে মাইনাসে প্লাসে ভ্যালু গুলো ছিল যখন আমরা স্কোয়ার করে নিচ্ছি তখন কি সব ভ্যালুই পজিটিভে চলে আসছে, এই জন্য আমরা স্কোয়ার করি, ঠিক আছে। এখানে 9, 36, 1, 1 এভাবে বিষয়গুলো এসছে, 0 তো থাকলে 0 হবে। এইভাবে সামেশন ডি স্কোয়ার কত হয়েছে 132। আর এন কত আমাদের, এন 10। তো টোটাল নাম্বার কটা আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা আছে। তাহলে এন এখানে 10। তাহলে নিয়ম অনুযায়ী কি, আর ইকুয়াল 1 - 6 সামেশন ডি স্কোয়ার এন, এন স্কোয়ার মাইনাস 1। এন মানে হচ্ছে আমাদের 10। তাহলে 1 - 6 আর এইটা হচ্ছে 132 সামেশন ডি স্কোয়ার 10, 100 মাইনাস এন স্কোয়ার মানে এন স্কোয়ার মানে 100, ঠিক আছে। এন স্কোয়ার মানে 10 × 100 মাইনাস 1। তো এইভাবে 1 মাইনাস দেখো এখানে 0.02, অর্থাৎ রেজাল্ট ইন্ডিকেট দ্যাট দেয়ার ইজ এ লো পজিটিভ কোরিলেশন, অর্থাৎ পজিটিভ কোরিলেশন আছে কিন্তু খুব লো, ঠিক আছে। এইটা হচ্ছে তোমার এভাবে ক্যালকুলেশন করে বের করা। যখন র্যাঙ্ক দেওয়া থাকে না, যদি র্যাঙ্ক না দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের এভাবে প্রথমে র্যাঙ্ক বের করতে হয়, তারপরে আচ্ছা এভাবে প্রথমে র্যাঙ্ক 36 র্যাঙ্কটা কি করে বের করছে ক্যাটাগরি র্যাঙ্কিং। আচ্ছা ফাইন্ড আউট দ্য কোরিলেশন গিভেন ডেটা। এবার ডেটা দেওয়া আছে, তার র্যাঙ্ক বের করতে বলেছে। এখানে 17, 13, 15 সবগুলোকে বের করে রেখেছে। আচ্ছা
র্যাঙ্ক বের করতে বলেছে তাই তো? আচ্ছা ঠিক আছে, ওটা এন দিয়ে ভাগ করলে র্যাঙ্ক বের করতে পারবে। ধরো এখানে ধরো সব মানে তুমি যদি মানে নর্মালি বাদ দাও ওইগুলো র্যাঙ্ক অনুযায়ী, তুমি এখানে যদি তুমি একটু ভালো করে সাজিয়ে নাও তাহলেই তুমি বের করতে পারবে। কিরকম যে মানে এখানে দেখো এক্স যে সবচেয়ে বেশি পেয়েছে সে 1 র্যাঙ্ক হবে, তো এখানে 1 র্যাঙ্ক কার হবে? এখানে 1 নম্বর হবে 16, তাই তো? এক্স এর হ্যাঁ স্যার। সরি 1 র্যাঙ্ক 16 নয় 17, 17 1 র্যাঙ্ক হবে, 2 র্যাঙ্ক হবে 16, ঠিক আছে? 15 হবে 3 র্যাঙ্ক। এইভাবে দেখো এইখানেও দেখো 1 র্যাঙ্ক 17, এই 17 1 র্যাঙ্ক দেওয়া আছে, ঠিক আছে? এটা বেসিক্যালি সাজানো হয়নি বলে তাই। এখানে ওয়াই এর ক্ষেত্রে 1 র্যাঙ্ক কার হবে? 46, দেখো এই 46 হচ্ছে 1 র্যাঙ্ক। তো এইভাবে র্যাঙ্ক বের করে মানে নাম্বারের উপর বেস করে র্যাঙ্ক বের করে তারপরে আবার যেরকম ভাবে আমরা ডি স্কোয়ার একই রকম ভাবে বের করে তখন তাহলে আমাদের তারপরে সূত্র ব্যবহার করে আমাদের এরকম বের করতে হয়। এক্ষেত্রে দেখো 0.733, এটা হচ্ছে কি কোরিলেশন হাইলি পজিটিভ, ঠিক আছে? তো বেসিক্যালি এই হচ্ছে, তাহলে আমরা কখন মানে এই হচ্ছে সূত্র। তো আমরা তাহলে আমরা এখান থেকে একটা বিষয় বুঝলাম যে কখন আমরা মানে ইউজ করব স্পিয়ারসনের কখন ইউজ করব, আর মানে স্পিয়ারম্যানের কখন ইউজ করব আর স্পিয়ারসনের কখন ইউজ করব। তাহলে এই ডিফারেন্সটা বুঝতে পারছি। যখন নর্মাল দুটো ডেটার মধ্যে কোরিলেশন চেক করতে হবে তখন আমরা পিয়ারসনের কোরিলেশন বের করব, আর যখন তার র্যাঙ্কের বেসিসে বিচার করতে হবে তখন আমরা র্যাঙ্ক কোরিলেশনটা চেক করব। একদম, ডেটাগুলো যখন ইন্টারভেল বা রেশিও স্কেলে থাকবে তখন আমরা স্পিয়ারসন করতে পারবো। আর যখন আমি দেখবো র্যাঙ্ক আছে মানে অর্ডিনাল স্কেলে আছে তখন সেক্ষেত্রে কিন্তু আমার স্পিয়ারম্যানের র্যাঙ্ক ডিফারেন্স করতে হবে। হ্যাঁ দেখো এখানে দেখো ইজিলি মানে র্যাঙ্ক এই র্যাঙ্ক কোরিলেশনের সুবিধা কি বলতো, ইজি টু কম্পিউট এন্ড আন্ডারস্ট্যান্ড। এটা খুব ইজিলি কম্পিউট গণনা করা যায় এবং বোঝা যায়, ঠিক আছে? ইটস হাইলি ইউজফুল হোয়েন ডেটা আর কোয়ালিটেটিভ ইন নেচার। যখন আমরা কোয়ালিটেটিভ যেটাগুলোর কোয়ালিটেটিভ নেচার নিয়ে কাজ করো, ধরো বিউটি ইন্টেলিজেন্স বুদ্ধি বিউটি এইসব যখন গুণগত দিকের মানে গুণগত দিক যদি আমরা সম্পর্ক দেখি, গুণগত দিক থেকে যদি আমরা সম্পর্ক দেখি তখন কিন্তু আমরা এই র্যাঙ্ক ডিফারেন্স মেথডটাকে আমরা ইউজ করতে পারবো, ঠিক আছে? এটা হচ্ছে সুবিধা। এর অসুবিধা হচ্ছে যদি এটা মানে বেসিক্যালি এনপিসি ফলো করা মানে জানো তো, এনপিসি ফলো করা মানে সেক্ষেত্রে যদি বলি আমি এনপিসি ফলো করছে মানে তার মানে হচ্ছে সবসময় মনে রাখবে যে ডেটাগুলো 30-এর থেকে বেশি হচ্ছে, 30-এর বেশি নাম্বার আছে। আর যখন 30-এর কম নাম্বার থাকবে মানে প্যারামেট্রিক যেটা বলছি, 30-এর যখন কম নাম্বার থাকবে তখন আমরা কিন্তু এই র্যাঙ্ক ডিফারেন্স ইউজ করতে পারবো। হ্যাঁ, যখন অর্ডিনাল স্কেলে থাকবে এবং 30-এর কম থাকবে তখন আমরা র্যাঙ্ক ডিফারেন্স ইউজ করতে পারবো। এর উপর বেশ করে প্রশ্ন আলোচনা করব, তখন আরো মানে ডাউট গুলো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো এরপরে আমরা চলে যাচ্ছি স্কাটোসিস স্কুইনেস। আগের ক্লাসে আমরা যেটা আলোচনা করবো বলেছিলাম স্কুইনেস এবং কাটোসিস। তো স্কুইনেস কি মানে যেটা আগের ক্লাসে আলোচনা করতে করতে বাকি ছিল, ঠিক আছে? তো কিছু প্রশ্ন আছে ওই জায়গা থেকে? হ্যাঁ স্যার, একটা প্রশ্ন ছিল ওই স্পিয়ারম্যান থেকে। আচ্ছা আমি না আমার মাইক এটা একটু সমস্যা হচ্ছে, মানে আমার স্পিকারটা আমি ঠিকঠাক করে শুনতে পাচ্ছি না। আচ্ছা বলো তো, বলো। বলছিলাম স্যার ধরুন এবিসিডি এইভাবে ইন্ডিভিজুয়াল কতগুলো ব্যক্তি দেওয়া আছে, সেই ক্ষেত্রে যে এক্স এবং ওয়াই যে মান দেওয়া আছে কোনো মান যদি ধরুন 10 একই পজিশন দুজন থাকে, একই পজিশনের মান 10 দুবার আছে র্যাঙ্ক, সেই ক্ষেত্রে বুঝতে পারলাম স্যার? হ্যাঁ শুনছি, বলো। বলছিলাম স্যার কারণ যদি র্যাঙ্ক আমি যেটা বুঝলাম এক সেকেন্ড, ঠিক আছে এক সেকেন্ড আমি বলছি। বললাম না স্যার। আচ্ছা আমি একটু ভালো করে শুনতে পাচ্ছি না বুঝলে, আমার মানে একটু সমস্যা হচ্ছে। উনি বলেছেন একই র্যাঙ্ক যদি দুবার থাকে মানে একই পজিশন যদি দুবার থাকে সেক্ষেত্রে র্যাঙ্কটা কি করে করবে? হ্যাঁ এই তো এখানে আছে তো একটা জায়গায়, হ্যাঁ মানে মনে রেখো একদম। হ্যাঁ আমি বলতে একটু মাইক্রোফোন বলছি। তো বেসিক্যালি কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন এখানে কিন্তু একটা ডেটার সঙ্গে একটা ইউজ করা হয় না, এখানে গ্রুপ অফ ডেটা অনেকগুলো ডেটার সঙ্গে একসঙ্গে কম্পেয়ার করা হয়, ঠিক আছে? অনেকগুলো ডেটার সঙ্গে এখানে কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন একজন দুজনের সঙ্গে কম্পেয়ার করা হয় না। একজন ম্যাথে ভালো অথচ বাংলায় ভালো, তাহলে আমি বলবো ম্যাথের সঙ্গে ভালো ম্যাথের সঙ্গে বাংলার পজিটিভ কোরিলেশন আছে, বলবো তুমি?
ম্যাথেও ভালো রেজাল্ট করেছে, একজন বাংলায়ও ভালো রেজাল্ট করেছে, ম্যাথের সঙ্গে বাংলার পজিটিভ কোরিলেশন আছে বলতে পারবে? বলতে পারবে না, কারণ আমাকে গ্রুপ অনেকজনের সঙ্গে কম্পেয়ার করে তবেই ডিফারেন্স দিতে হয়। এই যে এইখানটায় আমরা যখন র্যাঙ্ক নেব, এখানে দেখো, এখানে তো দুজনেই যে 5 যারা র্যাঙ্ক করেছে, 5 যারা র্যাঙ্ক করেছে দুজনেই 5 র্যাঙ্ক করেছে, এও 5 র্যাঙ্ক করেছে, এও 5 র্যাঙ্ক এসেছে, তার ডিফারেন্স 0 এসছে, 0 এসছে, 0ই আসবে এখানে। বেসিক্যালি এটা যদি ইন্ডিভিজুয়ালি দেখো, এটা ইন্ডিভিজুয়ালি হচ্ছে 0 কোরিলেশন। এইটার যদি তুমি ইন্ডিভিজুয়ালি দেখো 1 পজিটিভ কোরিলেশন। হ্যাঁ, এইটা মানে বেসিক্যালি এইভাবে, এটা বেসিক্যালি ইন্ডিভিজুয়ালি দেখা হয় না, এখানে গ্রুপ ওয়াইজ কম্পেয়ার করা হয়। ঠিক আছে, কোরিলেশন মানে কি, সহসম্পর্ক নির্ধারণ করার ক্ষেত্রে আমরা একবার হয়ে গেছে মানে সেটা বলবো না এদের মধ্যে কোরিলেশন আছে। সহসম্পর্ক আছে একবার হলে আমরা কিন্তু বলবো না। একবার তোমার মানে পরীক্ষার প্রিপারেশন না নিয়েই পরীক্ষা দিতে চলে গেছো, না পড়ে, অথচ পরীক্ষায় 90 পেয়ে গেছো, কারো দেখে হোক এ করে, তার মানে কি না পড়ার সঙ্গে পরীক্ষার রেজাল্টের ভালো সম্পর্ক আছে? যদি না পড়ে যাও পরীক্ষার রেজাল্ট ভালো হবে না। বেসিক্যালি আমরা এগুলো গ্রুপের ডেটার সঙ্গে অনেকবারের সঙ্গে ক্যালকুলেট, অনেকগুলোর সঙ্গে কম্পেয়ার করে তবেই ডিসিশন নিই। ঠিক আছে, এক্ষেত্রে 0-র একটা যদি 0 হয় তাহলে 0 থাকবে। আমরা সামগ্রিকভাবে রেজাল্টটা কি বেরোলো এইটা। এইখানেও দেখো মাইনার, নেগেটিভ আছে, হ্যাঁ পজিটিভ আছে, সব রকমই তো আছে, কিন্তু বেসিক্যালি আলটিমেট যে রেজাল্ট সেইটা হচ্ছে আমার এইটা। ঠিক আছে, আমরা গ্রুপের বেসিসে, ঠিক আছে বুঝতে পারলাম। আচ্ছা, আমরা এরপরে স্কাটোসিস এবং স্কুইনেসে চলে যাচ্ছি। তো স্কুইনেস হচ্ছে কি, স্কুইনেস একটা ডিস্ট্রিবিউশন, স্কুইনেস ইজ এ ডিস্ট্রিবিউশন হু সেড টু বি স্কুইড। যদি একটা ডিস্ট্রিবিউশনকে আমরা স্কুইড বলি, তার মানে সেটা হচ্ছে কি, যে তার মানে when the mean and median fall at different point in distribution, ডিফারেন্সে মিন এবং মিডিয়ান আলাদা জায়গায় অবস্থান করছে। স্কুইডের মানে কি, মিন এবং মিডিয়ান আলাদা জায়গায় অবস্থান করছে। আর আমরা এনপিসি তে কি জানি, যে মিন মিডিয়ান মোড একই জায়গায় অবস্থান করে। যদি আলাদা আলাদা অবস্থান করে মিন মিডিয়ান, তাহলে সেখানে আমরা বলবো কি, মানে একটা মানে স্কুইড আছে। স্কুইড মানে হচ্ছে কোনো দিকে একটা ঝুঁকে আছে, কোনো দিকে একটা ঝুঁকে থাকার প্রবণতা। ঠিক আছে, ব্যালেন্স করে দিই, হয় ডান দিকে ঢুকে আছে নইলে বাম দিকে ঢুকে আছে। তো মেজার অফ, এখানটা দেখো মেজার অফ স্কুইনেস পরিমাপ করে টেল আস দ্য ডাইরেকশন এন্ড এক্সাক্টনেস অফ স্কুইনেস। স্কুইনেস মেজারমেন্ট করে, স্কুইনেস পরিমাপ করে আমরা বলতে পারি যে আমাদের এনপিসিটা কোন দিকে, ডান দিকে ঝুঁকে আছে না বাম দিকে ঝুঁকে আছে। ঠিক আছে, একটা সিমেট্রিক ডিস্ট্রিবিউশনে, যেটা আমরা জানি যে একটা সিমেট্রিক ডিস্ট্রিবিউশনে মিন মিডিয়ান মোড হচ্ছে আইডেন্টিক্যাল, অর্থাৎ সেম থাকে। ঠিক আছে, নো মুভ অ্যাওয়ে ফ্রম মোড। ঠিক আছে, বেসিক্যালি যদি দেখি যে মিন মিডিয়ান বা মোড থেকে দূরে চলে যাচ্ছে, তখন সেটাকে আমরা বলছি কি অ্যাসিমেট্রি বা স্কুইড। মানে যখন সিমেট্রিক মানে কি, সিমেট্রিক মানে মিন মিডিয়ান মোড এক জায়গায় থাকবে এবং এনপিসি কে ফলো করবে। আর যদি দেখি যে মিন মিডিয়ান মোড এক জায়গায় নেই, সেটাকে বলছি অ্যাসিমেট্রি বা স্কুইড। এবার স্কুইনেস, এই যে বেল শেপের আকৃতিটা দেখছো এখানে দেখো মিন মিডিয়ান মোড, এটা কিন্তু সব এনপিসি কার্ভটা দেখছো, এখানে মিন মিডিয়ান মোড একই সরলরেখায় অবস্থিত। তাহলে এইটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন বা একটা সমানুপাতিক হারে ডিস্ট্রিবিউশন হচ্ছে। এর পজিটিভে এবং নেগেটিভে সমান পরিমাণ ভ্যালু আছে, সমপরিমাণ ভ্যালু আছে, 50% ভ্যালু আছে। কিন্তু যদি স্কুইড ডিস্ট্রিবিউশন হয়, স্কুইড ডিস্ট্রিবিউশন মানে কি, যে এখানে কিন্তু সমান পরিমাণ ভ্যালু দুদিকে থাকবে না, বোথ সাইডে আলাদা আলাদা থাকবে। এই জন্য আমরা যদি দেখি আমরা একটা মানে ভ্যালু ডান দিকে ঝুঁকে আছে তাকে বলবো পজিটিভ স্কুইড, আর যদি দেখি বাম দিকে ঝুঁকে আছে তাকে আমরা বলবো নেগেটিভ স্কুইড। এইবারে দেখো এই জায়গাগুলো আমাদের যে কনফিউশন গুলো ছিল, যে এ পজিটিভ স্কুইড মানে আকার নিয়ম হচ্ছে, শেপ হচ্ছে, আকৃতি হচ্ছে এল হচ্ছে পজিটিভ স্কুইড আকার নিয়ম। ধরো তুমি এইরকম এল লিখে দিলে, এইবারে কি করতে হবে, আমার এখানে বেসিক্যালি যদি এখান থেকে শুরু হয়, তাহলে তুমি যদি এখানে পৌঁছতে চাও তাহলে তোমাকে এরকম করে পৌঁছতে হবে, এরকম করে দেখবে এদিকে চলে যাচ্ছে এল। আর যে হচ্ছে নেগেটিভ স্কুইডনেস আকার জন্য যে ইউজ করতে হয়, যে দেখলে দেখবে এরকম করে যদি এনপিসিটা আঁকো তাহলে এইরকম করে চলে আসছে, এখানে ছবি আছে আর দেখাচ্ছি। যে এল শেপ হচ্ছে পজিটিভ স্কুইডের এবং যে শেপ হচ্ছে নেগেটিভ স্কুইড। এই দেখো পজিটিভ স্কুইড, দেখো এখানে এল শেপ হচ্ছে না, এইখানটা দেখো, আর এইটা হচ্ছে পজিটিভলি স্কুইড। বেসিক্যালি এটা যদি তুমি দেখো এইটা এল শেপ হবে, এল শেপ এরকম, মিন সবচেয়ে বড়, মিডিয়ান তার থেকে ছোট, মোড সব থেকে ছোট। ঠিক আছে, এটা হচ্ছে ডান দিকে, বেসিক্যালি ডান দিকে বা
রাইট সাইডে বেশি ঝুঁকে আছে, এই দিকে বেশি ঝুঁকে আছে, তো এই জন্য এটাকে বলা হচ্ছে পজিটিভলি স্কুইড। আর নেগেটিভ স্কুইড হচ্ছে এর এটা বাম দিকে সবটা ঝুঁকে আছে, লেফট সাইড, মানে মোড বড়, মিন হচ্ছে ছোট, মিন ছোট, মিডিয়ান বড়, মোড বড়, ঠিক আছে, মোড সবচেয়ে বড়, এটা হচ্ছে নেগেটিভ স্কুইড। এইটা এখানে আরো ভালোভাবে দেওয়া আছে বিষয়টা, দেখো এই দেখো এল সেট, এল সেট পজিটিভ, এল সেট এরকম এল সেট। এইবার যদি তুমি এখান থেকে আঁকা শুরু করো তাহলে কিরকম হবে আঁকার ডিস্ট্রিবিউশনটা এরকম হবে না, এরকম হবে তো, এই জন্য বলছে এল সেট, এটাকে বলা হচ্ছে এল সেট। এখানে কি মিন সবচেয়ে বড়, তারপরে মিডিয়ান এবং শেষে হচ্ছে মোড, এভাবে। আর নেগেটিভ ডিস্ট্রিবিউশনটাকে বলা হচ্ছে, নেগেটিভ স্কুইডটাকে বলা হচ্ছে জে সেট, যে এর মতো শেপ হয়েছে যে, হ্যাঁ। এখানে যদি তুমি ডিস্ট্রিবিউশন আঁকো তাহলে এইরকম ভাবে হয়, এটা হচ্ছে নেগেটিভ। এখানে বেসিক্যালি মোড বড় থাকে, তারপরে মিডিয়ান এবং শেষে মিন। বেসিক্যালি এই টেস্ট অফ কুইনেস, এই যে স্কুইনেস পরিমাপ করার জন্য আমরা যে স্ট্যাটিস্টিক্যাল ফর্মুলা গুলো ইউজ করি, সেখানে কিন্তু সেই মেজারমেন্ট করার জন্য আমাদের 3 ধরনের ফর্মুলা ইউজ করা, অর্থাৎ স্কুইনেস পরিমাপ করার জন্য কি আমার মানে ফোর মেজার অফ স্কুইনেস, দেয়ার আর 4 মানে 4টে ফর্মুলা আছে, ঠিক আছে। এই 4টে ফর্মুলার মধ্যে গুরুত্বপূর্ণ কোনগুলো? গুরুত্বপূর্ণ হচ্ছে কার্ল পিয়ারসন কোএফিসিয়েন্ট অফ স্কুইনেস, অর্থাৎ কার্ল পিয়ারসনের কোএফিসিয়েন্ট অফ স্কুইনেস, বলয়েস কোএফিসিয়েন্ট অফ স্কুইনেস, কেলিস কোএফিসিয়েন্ট অফ স্কুইনেস, অর্থাৎ এই 3টে ফর্মুলার মধ্যে দিয়ে আমরা কিন্তু স্কুইনেস পরিমাপ করতে পারবো, যে যেটা মানে যে এগুলো কোথাতে কোন দিকে বেশি ঝুঁকে আছে। তো এই যে কার্ল পিয়ারসনের কোএফিসিয়েন্ট অফ স্কুইনেস, এর ফর্মুলা কি বলতো? এর ফর্মুলা হচ্ছে স্কুইনেস বা এস কে যারা দ্বারা রিপ্রেজেন্ট করি, সেটা হচ্ছে মিন মাইনাস মোড ডিভাইডেড বাই হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিশন বা এসটি, ঠিক আছে। তাহলে আমরা মিন থেকে মোড বাদ দিয়ে যদি সেটাকে স্ট্যান্ডার্ড ডিভিশন দিয়ে ভাগ করি, তাহলে আমরা সেখানে বেসিক্যালি কি পেয়ে যাব? স্কুইনেস পেয়ে যাব। তো বেসিক্যালি ইনকেস যদি আমরা এইবার ধরো দেখা গেল একটা মোড মানে এ হয়, মানে মোড সবসময় নির্ধারণ করা যায় না। মোড এই যে একটা থাকতে পারে, দুটো থাকতে পারে, 3টে থাকতে পারে, আরো বেশি থাকতে পারে, তো মোডকে আমরা সবসময় ডিটারমাইন করতে পারি না। যদি আমরা এরকম কোনো সিচুয়েশন হয় যেখানে মোডকে তুমি ডিটারমাইন করতে পারছো না, মোড কতগুলো আছে বুঝতে পারছো না, ইনডিটারমাইন মোড, সেক্ষেত্রে তুমি কি সূত্র ইউজ করবে? সেক্ষেত্রে কিন্তু আমাদের কোএফিসিয়েন্ট অফ স্কুইনেস করার জন্য আমাদের মিডিয়ান এবং মিনকে নিতে হবে। সেটার সূত্র হচ্ছে মিন মাইনাস 3 মিডিয়ান বাই 2 মিন এসটি। এই ফর্মুলাটাকে বেসিক্যালি এখন এইটা বলা হয় 3 মিন মাইনাস বাই মিডিয়ান বাই এসটি, ঠিক আছে। এইটাকে বেসিক্যালি এইটা আর এইটা ফর্মুলা ইকুয়াল দুটোই সমান, ঠিক আছে। তো আমাদের তাহলে যদি আমরা এসকে মানে স্কুইনেস বের করি পিয়ারসনের সূত্র ফলো করে, তাহলে তার ফর্মুলা কি হবে? 3 মিন মাইনাস মিডিয়ান বাই এসটি। যদি কোএফিসিয়েন্ট অফ স্কুইনেসের 0 ভ্যালু আসে, তার মানে কি ডিস্ট্রিবিউশনটা কি? যদি ভ্যালু 0 আসে কি হবে? সিমেট্রিক, তাহলে সিমেট্রিক বা নরমাল ডিস্ট্রিবিউশন হবে, নরমাল ডিস্ট্রিবিউশন। যদি ভ্যালু +1 আসে তাহলে কি হবে? পজিটিভ স্কুইনেস, কোএফিসিয়েন্ট অফ স্কুইনেস উইল বি পজিটিভ। আর যদি +1 না আসে, -1 আসে বা মাইনাস রেঞ্জে আসে, তাহলে নেগেটিভ স্কুইনেস হবে, ঠিক আছে। এইটা হচ্ছে ফর্মুলা। এই ফর্মুলাগুলো মনে রাখবে, এগুলো থেকে প্রশ্ন আসে, ফর্মুলাগুলো দেওয়া থাকে, ঠিক আছে। তো এরপরে হচ্ছে বলয়ের কোএফিসিয়েন্ট অফ স্কুইনেস, সেটার ফর্মুলা কি? বেসিক্যালি এখানে কোয়ার্টাইলের উপর বেস করে স্কুইনেস নির্ধারণ করা হয়, ঠিক আছে। বলো ডেভেলপ মেজারমেন্ট অফ স্কুইনেস হুইচ বেসড অন কোয়ার্টাইল ভ্যালুস এর উপর, এই Q1 Q2 Q3 এর উপর বেস করে তিনি এখানে ফর্মুলা দিয়েছে এসকেবি। কেন বলা আছে বলতো? স্কুইনেস ফর্মুলা বাই বলয়। আর ওখানে দেখছিল এসকে কি ছিল? এসকে পি ছিল না, স্কুইনেস ফর্মুলা বাই পিয়ারসন, ঠিক আছে। এ কি বলছে? Q3 মাইনাস Q2 প্যাকেটে রেখে মাইনাস Q2 মাইনাস Q1 ডিভাইডেড বাই Q3 মাইনাস Q1। এইটা যদি আমরা বের করি, তাহলে আমরা কি এই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা মানে স্কুইনেস বের করতে পারবো। এটা হচ্ছে বলয়ের ফর্মুলা। হ্যাঁ, Q1 মানে ফার্স্ট কোয়ার্টাইল, Q2 মানে সেকেন্ড কোয়ার্টাইল এবং Q3 মানে থার্ড কোয়ার্টাইল। এই 3টে কোয়ার্টাইল বের করলে এই সূত্রটা ফর্মুলা ব্যবহার করলে আমরা কিন্তু বের করতে পারবো।
তো এই ফর্মুলাকে এভাবেও কনভার্ট করা যায়, এই ফর্মুলাটাকে এভাবেও ফরম্যাট মানে করা যায়, Q3 প্লাস Q1 মাইনাস 2 মিডিয়ান, হ্যাঁ, ডিভাইডেড বাই Q3 মাইনাস Q1, এভাবেও ফর্মুলাটাকে করা যায়। এক্ষেত্রেও একই রকম, স্কিউনেস যদি 0 আসে তাহলে সিমেট্রিক, হ্যাঁ, যদি গ্রেটার দেন 0 হয় ফর্মুলা মানে 0 থেকে যদি বেশি হয় তাহলে পজিটিভলি স্কুইড, আর যদি লেস দেন 0 থেকে কম হয় তাহলে সেটা নেগেটিভলি স্কুইড, একই রকম ভাবে, ঠিক আছে। এবং কেলির কুইনেস কোএফিসিয়েন্ট অফ কুইনেস কি এরকম বলছে, সে বলছে পার্সেন্টাইলের উপর র্যাঙ্ক করো। তাহলে তুমি পার্সেন্টাইল, কোয়ার্টাইল, মিন, মিডিয়ান, মোড সবের উপর বেস করে স্কুইনেস বের করতে পারবে। তাহলে তুমি যদি পার্সেন্টাইলের উপর বের করে স্কুইনেস বের করতে চাও তাহলে তোমাকে কার ফর্মুলা ইউজ করতে হবে, কেলির ফর্মুলা। যদি তুমি কোয়ার্টাইলের উপর বের করে কোএফিসিয়েন্ট অফ মানে স্কুইনেস বের করতে চাও তাহলে তোমাকে কার ফর্মুলা ইউজ করতে হবে, বয়েলের ফর্মুলা বা মানে পোলের ফর্মুলা। আর হচ্ছে যদি তুমি মিডিয়ান, মোড, মিন এগুলো দিয়ে বের করতে চাও তাহলে পিয়ারসন। ঠিক আছে, তো এখানেও বেসিক্যালি পার্সেন্টাইলের উপর বেস করে বের করতে গেলে বলছে P90 থেকে 2P50 প্লাস P10 মানে বাই P90 মাইনাস P10, এই ফর্মুলা যদি আমরা ইউজ করি, এই সূত্র যদি আমরা ইউজ করি তাহলে আমরা কি স্কুইনেস বের করতে পারবো। ঠিক আছে, বেস অন ডেসিমেলের উপর বেস করে, ডিসাইলের উপর বেস করে বের করতে পারবো। ঠিক আছে, তো এই হচ্ছে এর স্কুইনেসের আমাদের সূত্র এবং আলোচনার বিষয়। এরপরে আমরা চলে যাচ্ছি স্কাটোসিস। কাটোসিস হচ্ছে কি, কাটোসিস হচ্ছে মানে আরেকটা মানে নর্মাল প্রবাবিলিটি কার্ভের ফ্রিকোয়েন্সি কার্ভের শেপটা কেমন সেটা মেজার করার আরেকটা পদ্ধতি হচ্ছে স্কাটোসিস। স্কুইনেস কি করে, যে লেজটা কোন দিকে আছে অর্থাৎ কোন দিকে ঝুঁকে আছে সেইটা পরিমাপ করে, হ্যাঁ, অর্থাৎ এর নিচের দিকটা এই দিকগুলো পরিমাপ করে, এদিকে ঝুঁকে আছে না এদিকে ঝুঁকে আছে। আর কাটোসিস কি করে, কাটোসিস পিকটাকে পরিমাপ করে, পিকটা কেমন, এই পিকটা এখানে, আর একটা যদি আমি এনপিসি আঁকি এই পিকটা এখানে, আর একটা এমপিসি আঁকলাম, এই কার্ভ আঁকলাম, এর পিকটা এরকম, অর্থাৎ পিকটা পরিমাপ করে। ঠিক আছে, তো বেসিক্যালি হোয়াইল স্কুইনেস সিগনিফাইং দ্য এক্সটেন্ট অফ অ্যাসিমেট্রি, অর্থাৎ স্কুইনেস যেখানে অসমতা, কোন দিকে ঝুঁকে আছে বেঁকে আছে এইটা পরিমাপ করে, স্কাটোসিস কি করে সেখানে স্পিগনেস অর্থাৎ সূচল বিন্দুটা, পিকটা কোথায় সেইটাকে পরিমাপ করে। ঠিক আছে, কার্ল পিয়ারসন কোএফিসিয়েন্ট কার্ভ ইনটু 3 টাইপ অফ বেসিক শেপ দ্যাট ইজ। কার্ল পিয়ারসন কি বলছে, এই কাটোসিসকে তিনি 3টে ভাগে ভাগ করেছে। বলছে একটা কার্ভে, একটা মানে কার্ভে 3 ধরনের পিক হতে পারে, হ্যাঁ, 3টে ভাগে ভাগ করেছে। এই ভাগটা কে করেছে, কার্ল পিয়ারসন। বলছে কি কি 3টে ভাগ, আমরা সবাই জানি যে কাটোসিসের হচ্ছে মেসোকার্টিক, লেপ্টোকার্টিক এবং প্লেটিকার্টিক, 3টে কাজ থাকে। এই যে মেসোকার্টিক, প্লেটিকার্টিক এবং লেপ্টোকার্টিক, এই কনসেপ্টটা কে দিয়েছে বা এই ক্লাসিফিকেশনটা কে করেছে, কার্ল পিয়ারসন। ঠিক আছে, এটা মনে রাখবেন। তো এই প্লেটিকার্টিক কাকে বলি, প্লেটিকার্টিক মেসোকার্টিক মানে হচ্ছে যেটা সমান্তরাল থাকে, মানে এনপিসি নর্মাল প্রবাবিলিটি কার্ভ যাকে আমরা বলছি, হ্যাঁ, সেটাকেই বেসিক্যালি মেসোকার্টিক বলা হয়। ঠিক আছে, এ হচ্ছে মাঝারি আকারে থাকে এর পিকটা এবং এর দুদিকে সমানভাবে থাকে। এবং যখন পিকটা ভোঁতা হয়, দেখো যখন ভোঁতা সময় নয়, তখন সেটাকে আমরা বলছি প্লেটিকার্টিক। প্লেটিকার্টিক মানে সমতলের কাছাকাছি থাকে, প্লেটের মতো থাকে। আর লেপ্টোকার্টিক মানে হচ্ছে এরকম ছোঁচালো যেটা হয়, ছোঁচালো পিকটা যেরকম ছোঁচালো হয় সেটাকে আমরা বলছি লেপ্টোকার্টিক। তো এটা পরিমাপ করার জন্য আমরা এই সূত্রগুলো ইউজ করি। ঠিক আছে, মেজার মানে বিটা আর ওয়াই আলফা এইভাবে সূত্রগুলো আমরা ইউজ করি। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি স্কাটোসিস এবং স্কুইনেসের মানে মোটামুটি একটা মানে জেনারেল যে কনসেপ্ট বা জেনারেল আইডিয়া সেইটা। ঠিক আছে, তো এরপরে আমরা এই সমস্ত বিষয়ের উপর আজকে যেগুলো পড়ালাম, স্কাটোসিস, স্কুইনেস, সেগুলো তো আছেই, তার সঙ্গে সঙ্গে আর মানে প্রথম থেকে যেগুলো পড়িয়েছিলাম তার উপর বেশ করে কতগুলো এমসিকিউ আছে, সেগুলো আমরা আলোচনা করব। সবাই একটু কমেন্ট বক্সটা অন করবে এবং এই এমসিকিউ গুলো আমরা প্র্যাকটিস করবো। এখানে স্কাটোসিস, স্কুইনেস বা আজকে যেগুলো পড়ালাম তার উপর বেশ করে কোশ্চেন আছে। ঠিক আছে, তাহলে প্রথম প্রশ্ন দেখো, প্রশ্নগুলো আলোচনা করবো, সবাই একটু কমেন্টে প্রশ্নগুলো জানাবে। প্রথম প্রশ্ন দেখো, এটা কিন্তু সমগ্র 10 নম্বর ইউনিট থেকে আছে। হোয়াট ইজ দ্য প্রাইমারি পারপাস অফ কনস্ট্রাক্টিং ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন ইন স্ট্যাটিস্টিক্স? স্ট্যাটিস্টিক্সে যে আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন তৈরি করি বা মানে বানাই, তার
উদ্দেশ্য কি, মুখ্য উদ্দেশ্য কি, এখানে পরিসংখ্যান যে ফ্রিকোয়েন্সি বিতরণ আমরা তৈরি করি বা টেবিল তৈরি করি তার মূল উদ্দেশ্য কি, সেখানে এখানে 4টে পয়েন্ট আছে, সেগুলো দেখো কোনটা সঠিক অ্যান্সার হবে বলো। একটু টাইপ করে ঝুমা রেগুলার কৃষ্ণা লিজা শিল্পা একদম। বেসিক্যালি র ডেটা গুলোকে, হ্যাঁ, কাঁচা স্কোর গুলোকে আমরা সুন্দরভাবে সাজিয়ে তুলি যাতে সেটা ম্যানেজেবল হয়, সহজবোধ্য হয় এবং সেগুলোকে আমরা ব্যাখ্যামূলক ভাবে করতে পারি এবং পরবর্তীকালে ইন্টারপ্রিটেশন করতে পারি, আরো ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারি, মানে স্ট্যাটিস্টিক্যাল নিয়মগুলো আমরা ইউজ করতে পারি। তার জন্য আমরা বেসিক্যালি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন করে থাকি। ঠিক আছে, এরপরে দেখো in a group frequency distribution, what does class interval represent? একটা গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনে ক্লাস ইন্টারভেল বলতে কি বোঝায়, হ্যাঁ, বা কি রিপ্রেজেন্ট করে? এখানে 4টে অপশন আছে, দেখো অ্যানসারটা। সহজ প্রশ্ন, একটু পড়ে বি বলছো ফ্রিকোয়েন্সি হবে পার্টিকুলার স্কোর। এটা আমরা ক্লাস ইন্টারভেলে কি লিখি, কি বোঝায় ক্লাস ইন্টারভেল মানে? একদম সিটাই হচ্ছে সঠিক অ্যান্সার, যে একটা রেঞ্জের মধ্যে, হ্যাঁ সিটাই হচ্ছে সঠিক অ্যান্সার, যে একটা রেঞ্জের মধ্যে ধরো 10 থেকে 15 এই রেঞ্জের মধ্যে কতগুলো স্কোর যুক্ত আছে, কতগুলো গ্রুপ স্কোর আমরা দেখতে পাচ্ছি, যে 10 থেকে 15 জনের মধ্যে 20 জন আছে, তাহলে এই 10 থেকে 15-এর মধ্যে কিন্তু 20 জন গ্রুপ আছে যুক্ত আছে, সেটাই বেসিক্যালি এইটাকে আমরা বলছি বেসিক্যালি ক্লাস ইন্টারভেল বলছি। এই রেঞ্জ অফ স্কোর উইথ ইন হুইচ অবজার্ভ আর গ্রুপ, এই রেঞ্জ অফ স্কোরের মধ্যে যতগুলো গ্রুপ অবজার্ভ যা পর্যবেক্ষণ যতগুলো সংখ্যা আছে সেটাকে আমরা গ্রুপ করে নিয়েছি। পরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি, হুইচ অফ দা ফলোইং ইজ নট এ প্রিন্সিপাল, এটা পুরনো প্রশ্ন রয়ে গেছে আগের পিপিটির উপর করা থেকে, এটা দেখো ইফ এ রিসার্চার, যদি একজন আচ্ছা 5 কি 2টো ছিল নাকি, এটা অ্যানসার বেরিয়ে গেল দেখো। আচ্ছা দেখো if a researcher analyzing the number of students who score between 80 to 89 on test, what is statistical measurement are they focusing on frequency distribution? অর্থাৎ যদি একজন গবেষক পরীক্ষায় 80 থেকে 90-এর মধ্যে স্কোর করা শিক্ষার্থীদের বিশ্লেষণ করে, অর্থাৎ 80 থেকে 90 থেকে পর্যন্ত যারা যারা স্কোর করছে তাদের নিয়ে বিশ্লেষণ করতে চায়, তাহলে তার ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের পরিসংখ্যানগত কোন কার উপর মনোযোগ দিচ্ছে, কোনটার উপর ফোকাস করছে, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, ক্লাস বাউন্ডারি ফ্রিকোয়েন্সি না রিলেটিভ ফ্রিকোয়েন্সি? একদমই তাই, রয়েছে ফ্রিকোয়েন্সির উপর করছে। অর্থাৎ তোরা জানতে চাইছি যে 80 থেকে 89-এর মধ্যে কতজন আছে, এটা উত্তরটা বেরিয়ে এসেছিল। পরের প্রশ্ন দেখো, হুইচ অফ দ্য ফলোইং, which type of graph is most suitable for representing the distribution of quality data or category? কোন চার্ট, মানে হিস্টোগ্রাফ, লাইন গ্রাফ, পাই চার্ট না স্ক্যাটার গ্রাফ, এরা বলতে চাইছে যে ক্যাটাগরি করার ক্ষেত্রে বা কোয়ালিটেটিভ গ্রাফের ক্ষেত্রে কোনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট? কোয়ালিটেটিভ ডেটার মধ্যে আছে, ক্যাটাগরি মানে নমিনাল ডেটার মধ্যে আছে, সেটা তুমি রিপ্রেজেন্ট করতে চাও। ডেটার প্লট বলছো সবাই, এটা বেসিক্যালি মানে পাই চার্টের মধ্যে দিয়ে আমরা ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারবো। স্ক্যাটার প্লট, স্যার একটা কথা, স্ক্যাটার ডায়াগ্রাম দিয়ে তো আমরা বেসিক্যালি বিউটি, তারপরে যেমন র্যাঙ্ক ডিস্ট্রিবিউশন বা পিয়ারসনের কোরিলেশন চেক করার জন্য তো আমরা স্ক্যাটার ডায়াগ্রাম ইউজ করি, তাহলে স্ক্যাটার প্লটটা কেন হবে না? হ্যাঁ, মানে স্ক্যাটার আমরা ইউজ করি, কিন্তু আমরা বড় প্লটের ক্ষেত্রেও, মানে কোয়ালিটেটিভ ডেটার ক্ষেত্রে ঠিকই বলছো, মানে আমরা কোয়ালিটেটিভ ডেটার ক্ষেত্রেও কিন্তু স্ক্যাটার ডায়াগ্রাম ইউজ করা হয় না স্যার। যেমন আজকে যেগুলো
আজকে যেমন পিয়ারসন বা স্পিয়ারম্যানের যেগুলো আমরা করলাম আজকে, সেগুলো সবই তো স্ক্যাটার ডায়াগ্রাম দিয়ে তো আমরা প্রকাশ করি বেসিক্যালি। হ্যাঁ, কোএফিসিয়েন্ট অফ কোরিলেশনের প্রথমটা আমরা স্ক্যাটার ডায়াগ্রাম দিয়ে স্ক্যাটার ডায়াগ্রাম। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাই এখানে এটা পাই চার্ট আছে, আমি এটা একটু দেখবো তাহলে, ঠিক আছে। মানে প্রপোর্শন বোঝাতে সব থেকে বেশি পাই চার্টই বেশি গুরুত্বপূর্ণ, বা সেটা দিয়ে ভালোভাবে বের করা যায়। হ্যাঁ, এটা তো কিছু একটা ব্যাপার আছে মোস্ট সুইটেবল পর, মানে এটা বেসিক্যালি এগুলো তো মানে প্রিভিয়াস মানে কোথাও না কোথাও থেকে প্রশ্ন নেওয়া হয়েছে কোনো পরীক্ষা থেকে। তো এটা বেসিক্যালি যাই হোক একটা মানে পাই চার্টই হবে, বা এটা একটা অ্যান্সার আমি দেখে বলছি। হ্যাঁ, মানে ক্যাটাগরির ক্ষেত্রে বা প্রপোর্শন ইউজ করতে মোস্ট সুইটেবল, কিন্তু এখানে প্রপোর্শন যদিও ইউজ করা নেই, মানে কোথাও বলা নেই যে রিপ্রেজেন্টিং ডিস্ট্রিবিউশন অফ কোয়ালিটেটিভ ডেটা আর ক্যাটাগরি বা কোয়ালিটেটিভ ডেটার ক্ষেত্রে পাই চার্ট বেশি বলছি, ঠিক আছে। এটা আমি দেখছি পরে। প্রপোর্শন বলা থাকলে হয়তো পাই চার্ট শিওর হতো, কিন্তু এখানে প্রপোর্শনও বলা নেই। হ্যাঁ, বা আচ্ছা, পরের প্রশ্ন দেখছি, এটা আমি দেখছি পরে। এ রিসার্চার্স ওয়ান্ট টু শো দ্য ট্রেন্ড অফ স্টুডেন্ট এনরোল ইন এ ইউনিভার্সিটি ওভার পাস্ট 10 years. Which graphical representation should be most appropriate? একজন গবেষক অতীতে 10 বছরের স্টুডেন্টের কত হার ভর্তি হয়েছে তার ট্রেন্ডটা দেখতে চায়, সেক্ষেত্রে কোন গ্রাফটা ইউজ করবে? বার গ্রাফ, ফ্রিকোয়েন্সি পলিগন, লাইন গ্রাফ, মানে মোস্ট সুইটেবল কোনটা? মানে সবগুলোর মাধ্যমে রিপ্রেজেন্ট করা যাবে, কিন্তু মোস্ট সুইটেবল বের করতে হবে, সবচেয়ে বেশি উপযুক্ত কোনটা। ফ্রিকোয়েন্সি পলিগন বলছো? বলছো, একটু ভালো করে দেখে বলো। ট্রেন্ড দেখে মানে কি? ট্রেন্ড কিরকম হয়, রকমের হয়? পজিটিভ ট্রেন্ড বা নেগেটিভ ট্রেন্ড, তাই তো? প্রবণতা বাড়ছে না কমছে সেটা দেখতে যায়। বি বলছো? কৃষ্ণা সি বলছে। কি হবে এটা? শিওর নয়, সি মনে হচ্ছে। লাইন গ্রাফ একদমই তাই, এটা লাইন গ্রাফ হবে, সি হবে। ট্রেন্ড যখন দেখি না, ফ্রিকোয়েন্সি পলিগন কি হয়? উপরে গিয়ে নিচে নেমে আছে তো বার গ্রাফ। বেসিক্যালি ট্রেন্ড দেখতে গেলে যে ছাত্র বৃদ্ধির হার বাড়ছে না কমছে, এই ট্রেন্ডটা দেখতে চাই আমরা। তো সেক্ষেত্রে আমাদের লাইন গ্রাফটা কিন্তু সবচেয়ে বেশি সুইটেবল। যে মানে ধরো এই 10 জন ছিল, 20 জন ছিল, এই ট্রেনটা লাইনটা আনলে আমরা ট্রেনটা দেখতে পারবো যে পজিটিভ হচ্ছে না নেগেটিভ হচ্ছে, বাড়ছে না কমছে, এটা আমরা দেখতে পারবো। বেসিক্যালি এক্ষেত্রে মোস্ট সুইটেবল হবে আমাদের লাইন গ্রাফ। আর হচ্ছে এই আরেকটা প্রশ্ন ভালো আছে কিনা জানি না, আমি দেখেছি কিনা। তো বলতো মানে ওই যে স্কুইডনেস, পজিটিভ স্কুইড না নেগেটিভ স্কুইড, সেটা আমরা পরিমাপ করার জন্য কোন লেখচিত্র সবচেয়ে বেশি ইফেক্টিভ? এটাও তো লাইন গ্রাফই হবে না? পজিটিভ স্কুইডনেস তো লাইন গ্রাফের দ্বারাই দেখানো হবে না স্যার? বেসিক্যালি হিস্টোগ্রাফের দ্বারা আমরা পজিটিভ নেগেটিভ স্কুইডটা ইজিলি কন্ট্রোল করতে মানে বুঝতে পারি। হ্যাঁ, হিস্টোগ্রাফের দ্বারা মানে এনপিসি তো হিস্টোগ্রাফের দ্বারা বেসিক্যালি প্রেজেন্ট করা হয়। একদমই তাই এনপিসি টাকে ওই জন্য মানে স্কুইডটাকেও বেসিক্যালি হিস্টোগ্রাফের দ্বারাই করা। এই দেখো, এইটা ভালো প্রশ্ন। ইন এ হিস্টোগ্রাফ হোয়াট ডাজ ওয়েডথ অফ ইচ বার টাইপিক্যালি রিপ্রেজেন্ট? এই যে একটা হিস্টোগ্রাফের বারগুলো থাকে, তো এই বারগুলো কতটা চওড়া হবে না সরু হবে, সেটা কিসের উপর রিপ্রেজেন্ট করে বলতে পারবে কেউ? প্রস্থ, মানে দৈর্ঘ্য নয়, উচ্চতা নয়, প্রস্থটা সাধারণত কি বোঝায়? স্যার হরাইজন্টাল ভার্টিক্যালের কথা বলছেন স্যার? ধরো হিস্টোগ্রাফ আমরা তো এভাবে আঁকি, এইভাবে হিস্টোগ্রাম আঁকি, তো এরকম হতে পারে। হ্যাঁ, তাই তো, এভাবে হিস্টোগ্রাম আঁকি। তো এই যে এই প্রস্থটা দৈর্ঘ্য নয়, দৈর্ঘ্য হচ্ছে এটা হিস্টোগ্রাফের বারের, প্রতিটা বারের দৈর্ঘ্য, এটা এই লম্বাটা দৈর্ঘ্য।
আর প্রস্থটা হচ্ছে এই যে গ্যাপটা, এই যে ভেতরের গ্যাপটা। ধরো আমি একটা হিস্টোগ্রাফ এত বড় বড় স্তম্ভ নিয়েছি চওড়া চওড়া, আর একটা হিস্টোগ্রাফে একদম সরু সরু নিয়েছি, স্তম্ভ নিয়েছি। এই যে এটা প্রস্থ মনে হচ্ছে এ হবে সাধারণত ফ্রিকোয়েন্সি অফ ক্লাস ইন্টারভেল। আর একটু ভালো করে, ফ্রিকোয়েন্সি অফ ক্লাস মানে ফ্রিকোয়েন্সির উপর বেস করে তো হাইট নির্ধারণ হয়। অপশন সি হবে আচ্ছা স্যার, না না সি স্কোর অফ ক্লাস হ্যাঁ, ইন্টারভেল। রেঞ্জ অফ স্কোর উইথিন এ ক্লাস ইন্টারভেল সি। একটা জায়গায় তো স্কোর থাকে আর উপরে তো ফ্রিকোয়েন্সি থাকে। হ্যাঁ, ফ্রিকোয়েন্সি যদি 10 হয় তাহলে এরকম 10-এর থেকে এরকম হবে। হ্যাঁ, যদি 20 হয় তাহলে উপর থেকে হবে। তাহলে ফ্রিকোয়েন্সি অফ ক্লাস ইন্টারভেল কি করে হবে? বেসিক্যালি এই যে সি স্কোর, রেঞ্জ অফ স্কোর উইথিন ক্লাস ইন্টারভেল। ধরো আমার ক্লাস ইন্টারভেলের, হ্যাঁ মানে রেঞ্জ, ক্লাস ইন্টারভেলের রেঞ্জ মানে ধরো আমার 10 থেকে বা ধরো 11 থেকে 15, ক্লাস ইন্টারভেল কত? 5 তো। তাহলে সাধারণত আমি ছোট ছোট 5টা, মানে যে আমরা মানে এই যে গ্রাফ পেপারের ছোট ছোট 5টা বিন্দুকে আমরা এ করে এরকম গ্রাফগুলো তৈরি করি। যদি দেখা যায় আমার ক্লাস ইন্টারভেল 10, তাহলে ছোট ছোট 10টা এ করে আমরা স্তম্ভ তৈরি করি। এই প্রস্থটা বেসিক্যালি এই যে দুটো স্কোরের মানে স্কোরের যে ক্লাস ইন্টারভেল, এইটার উপর বেস করে এই প্রস্থ চওড়া এবং মানে ভোঁতা এবং সরু এরকম ভাবে। ঠিক আছে, বুঝতে পারলাম? হ্যাঁ। পরের প্রশ্ন, for a data set with an even number of observation, how is the median calculated? একটা ডেটা সেটে ইভেন নাম্বার তুমি দেখতে পাচ্ছ অবজারভেশনের ক্ষেত্রে, সেক্ষেত্রে তুমি মধ্যম মান কিভাবে বের করবে? সহজ কোশ্চেন। একদমই তাই। হ্যাঁ, আমরা সব মিডিল থেকে দুদিকে দুটো ভাগ করে মাঝে যেটা পড়ে থাকবে সেটাকে আমরা ক্রমানুসারে সাজিয়ে মাঝের দুটো স্কোরকে আমরা ইভেন অড। আচ্ছা অবশ্যই সরি, ইভেন নাম্বার বলেছি, জোড় সংখ্যা বলেছি আমি, অড নাম্বার হিসেবে ক্যালকুলেট করেছিলাম। ঠিক আছে, জোড় সংখ্যা যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের দুটোর যে থাকবে তার মাঝের গড়টাকে করে নিতে হবে, সাধারণত বড়টাকে আমরা ধরে নিই। তো এইটা, ইফ অল স্কোর ইন এ ডেটা সেট আর আইডেন্টিক্যাল, যদি ডেটা সেটের সব স্কোর গুলো হচ্ছে আইডেন্টিক্যাল, হোয়াট উইল বি দা ভ্যালু অফ এ স্ট্যান্ডার্ড ডিভিশন? তাহলে স্ট্যান্ডার্ড ডিভিশন কত হবে? একটি ডেটা সেটের সমস্ত স্কোর অভিন্ন, তাহলে স্ট্যান্ডার্ড ডিভিশন কত হবে বলতো? ডি কেন হচ্ছে একটু এক্সপ্লেন। স্যার যদি সব স্কোর একই হয় তাহলে তার মধ্যে মানে পার্থক্য কি করে হবে? অ্যাকচুয়াল স্ট্যান্ডার্ড ডিভিয়েশন মানে তো একটা ডিফারেন্স। তো যদি সব স্কোর একই হয় তাহলে তার মধ্যে ডিফারেন্স তো কিছুই থাকবে না, তাহলে জিরোই তো হওয়ার কথা না স্যার? একদমই তাই, সব স্কোর যদি সেম হয়, ধরো 5 5 5 5 5, তাহলে বেসিক্যালি এর মধ্যে কোনো ডিফারেন্স নেই। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন মানে কি, যে মিন থেকে কতটা ডিফারেন্সে আছে এ আছে, তো বেসিক্যালি ডিভিয়েশন তখন স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এখানে জিরো হবে, কারণ এখানে সব স্কোর তো সেম। যদি আমি বলতাম যে একটা স্কোর 5, যদি আমি বলতাম একটা স্কোর 5, একটা স্কোর 10, একটা স্কোর 15, একটা স্কোর 20, তাহলে এর মধ্যে ডিভিয়েশন আছে না? কিছুটি আছে তো, রেঞ্জ আছে তো, 5 5 করে সব ডিভিয়েশন করা আছে, বেশি আছে, তাহলে এখানে 5 ধরো ডিভিয়েশন দেবো। ঠিক আছে, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন নয়, এটা নর্মালি রেঞ্জটা বেরোলো বা ডিভিয়েশনটা বেরোলো, হ্যাঁ ইন্টারভেলটা বেরোলো। কিন্তু বেসিক্যালি সমস্ত ডেটা সেট যদি সমান হয় তাহলে মানে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন কত হবে? জিরো হবে। বলছি দেখো, ইন এ পারফেক্টলি নর্মালি ডিস্ট্রিবিউশন where do mean median mode আর coexist, একটা পারফেক্টলি নিখুঁত বন্টনের মিন মিডিয়ান মধ্যে একই বিন্দুতে কোথায় অবস্থান করে? কোথায় একই বিন্দুতে অবস্থান করে?
কি কারা কারা বলছিলেন? বি আমি বলেছি স্যার। বি আদর্শ বিচ্যুতি মানে সেখানে তো মিন মিডিয়ান মোড সমান থাকবে, সেখানে তো একই বিন্দুতে অবস্থান করে নাকি? না, আদর্শ বিচ্যুতি মানে স্ট্যান্ডার্ড ডিভিশন মানে মিন থেকে কতটা দূরে আছে সেটা। হ্যাঁ, এইখানে নয়, মার্ক নয়। দেখো বলেছে যে আমার তো মিন মিডিয়ান মোড সমান, তাই না? ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি যেখানে আছে মানে কি, যে পয়েন্টে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি মানে কি আছে, ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি বলতে কি বলছে? পিক পয়েন্টটা। মোড মোড হ্যাঁ, এনবিসির পিক পয়েন্ট যেটা। ফ্রিকোয়েন্সি বলতে মিড পয়েন্টটা বোঝায় না। ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে মোড। স্যার পিক পয়েন্ট বললাম। হ্যাঁ, মিড পয়েন্ট একদম, মানে মিড পয়েন্ট না হতে, মানে ম্যাক্সিমাম তো সবসময় মিড পয়েন্ট হবে এর কোনো মানে নেই। হ্যাঁ, না না, আমি পিক পয়েন্ট বলছি স্যার, পিক মানে হাইয়েস্ট উচ্চতা যেটা। না না, মানে পিক পয়েন্ট, হ্যাঁ মানে আচ্ছা, পিক পয়েন্ট যদিও হবে না, কখন হবে? যদি নর্মাল ডিস্ট্রিবিউশন হয় তাহলে পিক পয়েন্টে হবে। যদি পজিটিভ বা নেগেটিভ স্কুইটে হয় তাহলে কি পিক পয়েন্ট মানে ওখানে হবে? যাই হোক, ওটা পিক মানে মানে যদি বলো মোড পজিটিভ নেগেটিভ যাই হোক। তো বেসিক্যালি এইটা হচ্ছে মানে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি, মানে আমরা বেসিক্যালি মোড কোথায় আছে সেটা পেয়ে গেছি। তাহলে আমাদের তো বলছি মোড মিন মিডিয়ান মোড একই অবস্থায় এ করবে, পারফেক্টলি নরমাল ডিস্ট্রিবিউশন। তাহলে এখানে মোড আছে মানে এখানেই মিন থাকবে, এখানেই মিডিয়ান থাকবে। হ্যাঁ, এট দ্য টেল এন্ড অফ দ্য ডিস্ট্রিবিউশন, একদম ডিস্ট্রিবিউশনের শেষ প্রান্তে, এটা তো হবে না। ডিফারেন্স পয়েন্ট ডিপেন্ড অন স্কুইনেস, স্কুইনেসের উপর ডিফারেন্স করে, কারণ হবে না, কারণ এটা স্কুইনেস নয় তো, এটা তো পারফেক্টলি নরমালি ডিস্ট্রিবিউশন মানে সিমেট্রিক, অ্যাসিমেট্রিক নয়। হ্যাঁ, এট দ্য স্ট্যান্ডার্ড ডিভিয়েশন মার্ক, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন মার্কের সঙ্গে এখানে সম্পর্ক নেই, কারণ স্ট্যান্ডার্ড ডিভিয়েশন মার্ক মানে হচ্ছে মানে সেটা 1 2 3 এদিকেও থাকতে পারে, 1 2 3 এদিকেও থাকতে, আর মাঝে হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিশন বেসিক্যালি 0 থাকে, যেখানে মিন মিডিয়ান মোড থাকে সেখানে সেটাকে 0 ধরা হয়। কিন্তু বেসিক্যালি এখানে আমাদের এইখানে এইটাই উত্তর প্রশ্ন। এইরকম ভাবে প্রশ্নগুলো সবই জানা, সবই বোঝা, কিন্তু প্রশ্নগুলো এভাবে ঘুরিয়ে এলে তখন কিন্তু আমাদের উত্তর করতে একটু প্রবলেম হয়। তো এই কথাটা মাথায় রেখে আমাদের অ্যান্সার গুলো করতে হবে। ইফ দ্য মিন অফ এ ডেটা সেট 50, একটা ডেটা সেটের মিন 50, মিডিয়ান 55 এন্ড মোড 60, তাহলে হোয়াট ক্যান বি ইনফেয়ার অ্যাবাউট দ্য স্কুইনেস অফ দ্য ডিস্ট্রিবিউশন? তাহলে সেটাকে আমরা কোন ধরনের স্কুইনেস বলতে পারবো, বলবো? সি, মোড বড়, মিডিয়ান তার থেকে একটু ছোট, মিন সবচেয়ে ছোট, সেটাকে আমরা কি বলবো? সেটাকে পজিটিভ স্কুইডনেস বলবো না নেগেটিভ স্কুইডনেস বলবো? নেগেটিভ স্যার। সেটা হচ্ছে নেগেটিভ, নেগেটিভ। সে নেগেটিভলি স্কোর। পরের প্রশ্ন চলে যাচ্ছে। ইফ এ স্টুডেন্ট স্কোর আবার বারবার সব প্রেস পড়ে যাচ্ছে। আচ্ছা, ইফ এ স্টুডেন্ট স্কোর এট 75 পার্সেন্টাইল অন স্ট্যান্ডার্ডাইজ টেস্ট, একটা স্ট্যান্ডার্ডাইজ টেস্টে স্টুডেন্ট কত রেজাল্ট করেছে? 70 কোর্স মানে পার্সেন্টাইল র্যাঙ্ক করেছে বা পার্সেন্টাইল করেছে, পার্সেন্টাইল পেয়েছে। তার মানে তার মানে কি বোঝাতে চাইছে সেখানে? এটা বেসিক্যালি সি হয়, যে 75% সে ওপরে আছে, 75% সে ওপরে আছে, আর পার্সেন্টাইল র্যাঙ্ক মানে তার নিচে 75% আছে, এটা মনে হয়। হ্যাঁ, 75 শিক্ষার্থীর চেয়ে বেশি স্কোর করেছে উপরে, এটা হচ্ছে পার্সেন্টাইল। আর পার্সেন্টাইল র্যাঙ্ক মানে হচ্ছে বেসিক্যালি এদের মধ্যে পার্সেন্টাইল এবং পার্সেন্টাইল মধ্যে বেসিক ডিফারেন্স নেই। মানে পার্সেন্টাইল বলতে যে 70 মানে 75%-এর উপরে, মানে তার উপরে আছে, সেই পজিশনে আছে, তার বেশি স্কোর পেয়েছে। আর পার্সেন্টাইল র্যাঙ্ক মানে হচ্ছে তার নিচে 75%। বেসিক্যালি মানে বেসিক ডিফারেন্স কিছু নেই সেরকম। 13 দাগে প্রশ্ন দেখা এইখানটায়, এ স্টুডেন্ট র স্কোর অফ এ টেস্ট 60, একটা স্টুডেন্টের টেস্ট কোর্সে র স্কোর হচ্ছে 60, মিন অফ দ্য টেস্ট 50 এন্ড স্ট্যান্ডার্ড ডিভিশন 10, তাহলে জেড স্কোর কত হবে? জেড স্কোর ফর্মুলা ইউজ করো। জেড স্কোরের ফর্মুলা কি? আর অ্যান্সার দাও কোথাও। সি বলছো,
তাহলে জেড স্কোরের ফর্মুলা হচ্ছে কি এক্স মাইনাস এম বাই সিগমা বাই এস টি। তাহলে এক্স হচ্ছে আমার 60 আর মিন হচ্ছে আমার 50 বাই 10। তাহলে 10 বাই 10, 10 একে 10। তাহলে 1 হচ্ছে আমার স্ট্যান্ডার্ড ডিভিশন, মানে 1 সিগমা হচ্ছে আমার স্ট্যান্ডার্ড ডিভিশন, অর্থাৎ সি এর ক্ষেত্রে আমার সঠিক আছে। ঠিক আছে, এরকম ভাবে প্রশ্নগুলো আসবে। এটা দেখো, হোয়াট ইজ দ্য প্রাইমারি অ্যাডভান্টেজ অফ ইউজিং টি স্কোর ওভার জেড স্কোর ইন এডুকেশনাল সেটিং? শিক্ষাগত পরিবেশে বা শিক্ষা ক্ষেত্রে আমরা জেড স্কোরের থেকে যদি টি স্কোর ব্যবহার করি তার প্রাথমিক সুবিধা কি সুবিধা পাবো আমরা? জেড স্কোর না ইউজ করে টি স্কোর ইউজ করলে আমরা কি সুবিধা পাবো? বা কেন আমরা টি স্টেট ইউজ করবো জেড স্কোর না ইউজ করে? কি ভেরি স্মল স্যাম্পল সাইজের ক্ষেত্রে আমরা টি স্কোর ইউজ করি? সরি স্যার, না 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 না, আমি ভুল করে হবে এটা। বি কেন হবে? মিন সি বলেছি। হ্যাঁ সি হবে, বি কেন হবে? মিন 0 হ্যাঁ, C আর বলেছি। স্ট্যান্ডার্ড ডিভিশন 1 এটাতে জেড স্কোরে থাকে। আর সি হবে, একদম সি হবে কেন? কারণ জেড স্কোরে মাইনাসের ভ্যালু আছে। আমরা কি জানি শিক্ষা ক্ষেত্রে আমরা বেসিক্যালি কোনো কিছু নেগেটিভ হয় না। ভ্যালু বাদ দেওয়ার জন্যই টি স্কোর ব্যবহার করা। হ্যাঁ, টি স্কোর শিক্ষা ক্ষেত্রে ব্যবস্থার সুবিধা কি, যেখানে নেগেটিভ ভ্যালু থাকে না, কোনো ডেসিমেল থাকে না, ইজিলি ইউজ করা যায় এবং ইউজার ফ্রেন্ডলি। ঠিক আছে, হ্যাঁ নেগেটিভ মান থাকে না, দশমিক বাদ দেওয়া হয়, যে ব্যবহার মানে ভালোভাবে ইউজ করা যায়। এবং শিক্ষা ক্ষেত্রে কি হয়, আমরা এনপি মানে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন আলোচনা করতে গিয়ে বলেছিলাম যে আমাদের শিক্ষা ক্ষেত্রে কোনো স্কোরিং মানে কোনো এবিলিটি জিরো হয় না। তোমার বুদ্ধি, তোমার মেমোরি, তোমার অ্যাটেনশন, তোমার পার্সোনালিটি কোনো কিছু জিরো হয় না। ঠিক আছে, এই জন্য সিটাই হচ্ছে ক্ষেত্রে সঠিক অ্যান্সার। পরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি। ইফ এ স্টুডেন্ট হ্যাজ টি স্কোর 7, যদি একটা স্টুডেন্ট টি স্কোর 70 হয় এবং মিন 50, স্ট্যান্ডার্ড ডিভিশন 10 ফর টি স্কোর, what does imply about their performance related to their groups? মানে যদি একটা স্টুডেন্টের আমরা টি স্কোর 20 পেলাম, মিন 50 এবং স্ট্যান্ডার্ড ডিভিশন 10, তার মানে আমরা কি বলতে পারি গ্রুপের ক্ষেত্রে স্টুডেন্টটা ভালো খারাপ নাকি? অপশন গুলো দেওয়া আছে, পড়ো। কোনটা দেন সঠিক অ্যান্সার হবে? সি। আর কেউ? প্রশ্নটাকে বোঝার চেষ্টা করলেই অ্যান্সার করে, মানে প্রশ্ন বুঝতে পারলে অ্যান্সার চলে আসে। তাকে প্রশ্নটা বুঝতে হবে, তারপর অপশন গুলো পড়তে হবে, তাহলে অ্যান্সার চলে আসে। দেখো এখানে টি স্কোর কত হয়েছে? 70। জাস্ট একটা এনপিসি এঁকে নাও ছোট করে। মিন কত? 50, তাই তো? স্ট্যান্ডার্ড ডিভিশন 10, মানে কি এখানে একটা ঘরের পর কত হবে? 60, আর একটা ঘরের পর 70 হবে। তো টি স্কোর কত হয়েছে? 70 হয়েছে তো টি স্কোর। তাহলে এখানে কি যে তারা গড় থেকে দুটো স্ট্যান্ডার্ড ডিভিশনের উপরে পারফরমেন্স করছে। গড় থেকে স্ট্যান্ডার্ড ডিভিশন 1 বা সিগমা 1 +1
+2 এর উপরে আছে তো, এটাই তো সঠিক অ্যান্সার হবে। তারা কি গড় অনুযায়ী পারফরমেন্স করে সেটা হবে, মানে গড় অনুযায়ী হয়েছে, এভারেজ পেয়েছে না 70, গড় 50 সে 70 পেয়েছে, এটা হবে না, কম নয়, 50 থেকে কম নয়। তাহলে বেসিক্যালি এই কিন্তু দুটো ঘরে বেশি পারফরমেন্স করছে, অর্থাৎ সিটাই সঠিক অ্যান্সার। হ্যাঁ, বেস পারফর্ম 2 স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অ্যাবভ দ্য এভারেজ, গড় থেকে 2টো স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের বেশি উপরে সে পারফরমেন্স করছে। বুঝতে পারলাম? বুঝা গেছে? পরের প্রশ্ন চলে যাচ্ছে। Which of the following coefficient of correlation indicate the strongest linear relationship between two variables? এগুলোর মধ্যে সবচেয়ে স্ট্রংগেস্ট লিনিয়ার রিলেশনশিপ কোনটা? সহজ কোশ্চেন, ট্রিকি কোশ্চেন। ট্রিকি বলেই দুলাল ভুল করে বসলো। এই বাবা, সবাই ভুল করছো কেন? সি, সি একজন বললেন, সি। আর কেউ? কোনটা সবচেয়ে বেশি স্ট্রংগেস্ট কোরিলেশন ইয়ে করছে? সে অপশন সি হবে তো। বি কেন বলে যাচ্ছে সবাই? সি তো হবে, তাই না? মানে সবচেয়ে সি হলে নেগেটিভ স্ট্রংগেস্ট আর কি, পজিটিভ নেগেটিভ, হ্যাঁ পজিটিভ নেগেটিভটা মেনশন করা নেই। হ্যাঁ, তাহলে সি হবে, যদি স্ট্রংগেস্ট নেগেটিভ হচ্ছে সি। এইটাই, এগুলো হচ্ছে ট্রিকি কোশ্চেন। প্রশ্ন কিন্তু কখনোই বলেনি যে পজিটিভ না নেগেটিভ, বলেনি। এখানে বলছে স্ট্রং কোনটা, নেগেটিভের দিকেও স্ট্রং হতে পারে, পজিটিভের দিকেও স্ট্রং হতে পারে। দেখো, which of the following correlation indicate the strongest linear relationship between two variables? দুটো ভেরিয়েবলের মধ্যে সবচেয়ে স্ট্রং কোনটা? সবচেয়ে স্ট্রং এটা। নেগেটিভের দিকে হতে পারে, নেগেটিভের দিকেই হোক না কেন স্ট্রং। এখানে তো বলেনি যে পজিটিভের দিকে স্ট্রং কোনটা, সেটা আমাকে বের করতে হবে। বেসিক্যালি এই জায়গাগুলো ভুল হয়, বুঝলে তো? মানে এগুলো একটু মাথায় আমাদের সচেতন ভাবে অ্যান্সার করতে হবে। আমরা ভাবি যে মানে আমরা আমাদের অটোমেটিক মানে অবচেতন মন অটোমেটিক ধরে নিয়েছে যে আমাদের স্ট্রং বলেছে মানে পজিটিভে যাবে, নেগেটিভের দিকেও তো স্ট্রং হতে পারে। তো এই জন্য এরকম ভাবে প্রশ্নগুলো আছে, এগুলো পরীক্ষায় এসেছিল, বিভিন্ন বিভিন্ন পরীক্ষাগুলো এসেছিল। এবার the Spearman rank difference correlation method is most appropriate when? কখন স্পিয়ারম্যানের র্যাঙ্ক ডিফারেন্স মেথডটা বেশি উপযোগী, সবচেয়ে বেশি উপযোগী কখন হবে? এখানে 4টে সিচুয়েশন আছে, কোন জায়গায় সবচেয়ে বেশি ইউজ হবে? বি, একদমই তাই। যখন ডেটাগুলো অর্ডিনাল ওয়েতে থাকবে বা র্যাঙ্কে থাকবে তখন, আর যখন অ্যাজুপশন বা প্যারামেট্রিক টেস্টটাকে ভায়োলেট করবে, অর্থাৎ প্যারামেট্রিক টেস্ট ব্যবহার করার জন্য যেসব আমাদের অ্যাজাম্পশন বা যেসব শর্তগুলো প্রয়োজন, সেই শর্তগুলো যখন ভায়োলেট করবে, অর্থাৎ শর্তগুলো পূরণ করতে পারবে না, মানে প্যারামেট্রিক টেস্টের শর্তগুলো পূরণ করতে পারবে না, মানে নন প্যারামেট্রিক হয়ে যাবে, তখন আমরা বেসিক্যালি আমরা স্পিয়ারম্যানের র্যাঙ্ক ডিফারেন্ট কোরিলেশনটা ইউজ করব। বিটাই হচ্ছে সঠিক অ্যান্সার। পরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি। ইফ এ রিসার্চার ফাইন্ড এ প্রোডাক্ট, পিয়ারসন প্রোডাক্ট মুভমেন্ট কোরিলেশন অফ কোএফিসিয়েন্ট অফ +85, পজিটিভ +0.85 বিটুইন আওয়ার অফ স্টাডি অ্যান্ড টেস্ট কোর, অর্থাৎ যত বেশি সময় পড়বে তোমার পরীক্ষার রেজাল্ট তত বেশি ভালো হবে। এটা কি ইমপ্লাই করে, অর্থাৎ এটা বলতে কি বোঝায়? এখানে যে 4টে অপশন আছে, এই 4টে অপশনের মধ্যে কোনগুলো বোঝাচ্ছে, কোনটা বোঝাচ্ছে, মানে কি কনক্লুশনে তুমি পৌঁছাবে? কি সিদ্ধান্তে পৌঁছাবে এখান থেকে?
একদমই তাই, যে এটার মানে হচ্ছে পজিটিভ কোরিলেশন আছে, তার মানে তুমি যদি পড়ার সময় বাড়াও অর্থাৎ বেশি সময় পড়াশোনা করো, পরীক্ষার রেজাল্ট তোমার ভালো হবে। বেশি সময় পড়লে পরীক্ষার রেজাল্ট বাড়বে। পড়ার সময় 10 ঘন্টা পড়লে, 5 ঘন্টা পড়লে যা রেজাল্ট হবে, 6 ঘন্টা 7 ঘন্টা পড়লে তার চেয়ে বেশি রেজাল্ট হবে। ঠিক আছে, এর মধ্যে একটা পজিটিভ মানে অর্থাৎ অধ্যয়ন বা পড়ার সময় বাড়ার সাথে সাথে পরীক্ষার স্কোর বাড়তে থাকে, যা একটি শক্তিশালী ইতিবাচক সম্পর্ককে নির্দেশ করে। ঠিক আছে, পরের প্রশ্ন, এ ডিস্ট্রিবিউশন উইথ ভেরি হাই ভেরিয়েবিলিটি। হ্যাঁ, একটা ডিস্ট্রিবিউশনের ভেরিয়েবিলিটি খুব হাই, তাহলে তার বৈশিষ্ট্য কি? narrow sphere of mean, wide sphere of score, variability high। ভেরিয়েবিলিটি মানে জানো তো, মনে আছে? কোন বন্টনে যদি দেখো ভেরিয়েবিলিটি হাই, তার মানে কি বোঝায়? স্কোর গুলো বেশি ছড়িয়ে আছে। একদমই তাই। হ্যাঁ, ভেরিয়েবিলিটি মানে হচ্ছে এই ভেরিয়েবিলিটির মধ্যে রেঞ্জ, কোয়ার্টাইল ডিভিশন, এভারেজ ডিভিশন, এসডি, ভেরিয়েন্স সব পড়ে, অর্থাৎ বিষমতা কতটা ছড়িয়ে আছে। অর্থাৎ ভেরিয়েবিলিটি হাই মানে স্কোর গুলো কিন্তু কাছাকাছি নেই, স্কোর গুলো প্রচুর ছড়িয়ে ছিটিয়ে আছে। ভেরিয়েবিলিটি হাই মানে প্রচুর ছড়িয়ে ছিটিয়ে আছে। হ্যাঁ, মানে ধরো যদি 100 বলো, তাহলে 0 পাওয়া লোকও আছে, আবার 100 পাওয়া লোকও আছে। ভেরিয়েবিলিটি হাই, প্রচুর স্কোর গুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। আর যদি বলি 100 নম্বরের একটা পরীক্ষা হয়েছিল, যে সবচেয়ে কম পেয়েছে সে হচ্ছে 50, আর যে সবচেয়ে বেশি পেয়েছে সে হচ্ছে 70। তাহলে এখানে বেশি ছড়িয়ে ছিটিয়ে আছে কি স্কোরগুলো বেশি ছড়িয়ে ছিটিয়ে নেই। ভেরিয়েবিলিটি হাই মানে হচ্ছে স্কোরের ব্যাপক বিস্তার বা ওয়াইড স্পেয়ার অফ স্কোর, স্কোরগুলো প্রচুর ছড়িয়ে ছিটিয়ে আছে। পরের প্রশ্ন বা আজকের ক্লাসের শেষ প্রশ্ন, the kurtosis of standard normal distribution is, স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশনের কার্টোসিস কত থাকে? 0, 1, 3, 4। কার্টোসিস 0 থাকে। তিন, আমরা বলি না যে ওই আগে মানে প্রথম ক্লাসে বলেছিলাম যে 3-এর যদি বেশি হয় স্কাটোসিস, 3-এর যদি বেশি হয়, মানে প্রায় 3 আর কি, ওটা হচ্ছে 3-এর যদি বেশি হয় তার মানে হচ্ছে সেটা প্লেটিকার্টিক। আর যদি 3-এর কম হয় তখন হচ্ছে লেপ্টিকার্টিক, আর মেসোকার্টিক প্রায় 3 থাকে। তো 3 হচ্ছে এখানে ওর নর্মাল ডিস্ট্রিবিউশনের মানে মেসোকার্টিকের কার্টোসিসের পরিমাণ হচ্ছে 3 থাকে, আর এর বেশি হলে প্লেটি, কম হলে লেপ্টি। তো এই হচ্ছে আমাদের আজকের। আচ্ছা, আরো একটা আছে দেখছি, এই প্রশ্নটা আছে, দ্য টোটাল এরিয়া আন্ডার নর্মাল কার্ভ ইকুয়াল। নর্মাল ডিস্ট্রিবিউশনের টোটাল এরিয়া কত? নর্মাল ডিস্ট্রিবিউশনের মধ্যে টোটাল ক্ষেত্রফল কত? এইটা বেসিক্যালি এইটা হচ্ছে নর্মাল টোটাল এরিয়া অফ আন্ডার এ নর্মাল কার্ভ। নর্মাল কার্ভের যে টোটাল এরিয়াটা সেটাকে আমরা এর ক্ষেত্রফলটাকে আমরা 1 বলি। ঠিক আছে, 1 বলি, ওটা মনে রাখবে, ঠিক আছে, ওটা 1 হয়, কারণ ওই যে ফর্মুলাটা এনপিসি তৈরি করে ওটা 1 বেরোয় আর কি। কনভার্টিং জেড স্কোর টু টেস্ট স্কোর ইউজ কনভার্টিং জেড স্কোর টু টি স্কোর ইউজ দ্য ফর্মুলা টি ইকুয়াল 50 প্লাস 10z। হ্যাঁ, এজেড যদি জেড স্কোর 1.5 থাকে তাহলে তার টি স্কোর কত হবে বল? জেড স্কোর যদি 1.5 হয় সেটাকে টি স্কোরে রূপান্তর করলে কত হবে? একদমই তাই, এটা হচ্ছে 65 হবে। এরকম কি রকম? তাহলে আমার 50 প্লাস 10 ইন্টু 1.5, 1.5 মানে হচ্ছে কত? 15 নাকি? 50 প্লাস 15 মানে 65। 65 হচ্ছে আমার স্কোরের ফল।
কনভার্টিং এ জেড স্কোর 0.5 টু টি স্কোর এর। যদি জেড স্কোরের মান -0.5 হয় তাহলে তার টি স্কোর রূপান্তর করলে কত রেজাল্ট হবে সেটা চেষ্টা করছি। একদম 45, ঠিক আছে। এরকম ভাবে এই কনভার্টিং এর জায়গাগুলো থেকে কিন্তু প্রশ্ন আসবে, মানে 50 প্লাস 10 ইন্টু -5 মানে 5 হবে, তো 45 হবে answer, ঠিক আছে একদম। পরের প্রশ্ন দেখো, স্পিয়ারম্যান র্যাঙ্ক কোরিলেশন ইজ সুইটেবল when data are, স্পিয়ারম্যানের র্যাঙ্ক কোরিলেশনের তখন উপযুক্ত ডেটাগুলো যখন কোথায় থাকবে, এই চারটে অপশনের মধ্যে কোনটা হবে? এই এ কেন বলছো? সি হবে, সি। স্পিয়ারম্যানেরটা আমরা যখন অর্ডিনাল বা নন নরমাল এবং মনোটিক এইটি যখন থাকবে তখন আমরা স্পিয়ারম্যানের ইউজ করবো। আর যদি নর্মাল ডিস্ট্রিবিউশন থাকে তাহলে আমরা কি ইউজ করব? আমরা তখন স্পিয়ারসনেরটা ইউজ করব, কোরিলেশন। এই এটা শেষ প্রশ্ন। পিয়ারসন আর মেজার দ্য স্ট্রেংথ অফ, পিয়ারসনের আর মানে যে কোএফিসিয়েন্ট কোএফিসিয়েন্ট সম্পর্কে শক্তি নিরূপণ করে কোনটা? মোনোটোনিক রিলেশনশিপ অনলি, লিনিয়ার রিলেশনশিপ অনলি, র্যাঙ্ক ডিফারেন্স, নন লিনিয়ার, কোনটা পরিমাপ করে? এ মোনোটোনিক, বি, একদম বি হবে, ঠিক আছে তাই না? এটার ক্ষেত্রে তো আমরা দেখলাম যে মোনোটোনিকটা হচ্ছে স্পিয়ারম্যান করে, তার মানে বেসিক্যালি এটা শুধু এই লিনিয়ার রিলেশনশিপ অনলি এই জায়গায় স্পিয়ারসনের ক্ষেত্রে আমরা ইউজ, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের আলোচনার বিষয়। হ্যাঁ, মোটামুটি করে আমরা সমস্ত বিষয়গুলো স্ট্যাটিস্টিক্স এর কভার করলাম, ঠিক আছে। এবং এখান থেকে প্রশ্নগুলো আছে ঠিকঠাক আছে, একটু বেশি কঠিন হয়ে গেছে? না স্যার ঠিক আছে। স্যার একটা কথা বলবো? হ্যাঁ, ওই ইয়ের সময় কি বলে র্যাঙ্ক ডিস্ট্রিবিউশনের সময় একদিন জিজ্ঞেস করলো না যে যদি কোড টাই হয়ে যায় তাহলে কি হবে? কি হয়ে যায়? ওই যদি দুটো স্কোর মানে দুজনের স্কোর যদি একই হয়ে যায় তাহলে তখন র্যাঙ্ক কি হবে একজন জিজ্ঞেস করলো না? হ্যাঁ হ্যাঁ, তো স্যার এই ক্ষেত্রে যেটা আসে স্পিয়ারম্যানেরই আরেকটা ফর্মুলা আছে যেটা টাইড র্যাঙ্কস কোরিলেশন কোএফিসিয়েন্ট, ওটা দিয়ে বিচার করতে হয়। তখন যেটা হয় যে দুটো স্টেজে আসছে মানে ধরুন যে থার্ড র্যাঙ্ক করেছে এবং যে ফোর্থ র্যাঙ্ক করেছে দুজনেরই যদি স্কোর মানে 50-50 করে আসে তাহলে তখন যেটা করব যেই র্যাঙ্কটা হচ্ছে সেই র্যাঙ্ক দুটোকে যোগ করে দেবো। মানে তৃতীয় ব্যক্তি এবং চতুর্থ ব্যক্তি যেহেতু মানে 50 করে পাচ্ছে তাই 3 আর 4 যোগ করে দেবো, নিয়ে 2 দিয়ে ভাগ, তাহলে এটা 3.5 বসে যাবে র্যাঙ্কের জায়গাটাতে। যদি 3 জন করতো তাহলে 3টে স্টেজকে যোগ করে দিয়ে 3 দিয়ে ভাগ করে দিলে যেটা দাঁড়াতো সেটা। এইভাবে তখন ওই মানে র্যাঙ্ক গুলোকে বের করতে হয়। আর এই ক্ষেত্রে ফর্মুলাটাও একটু চেঞ্জ হয়ে যায়, m into m square minus তুমি 1/12। র্যাঙ্কের কথা বলছো না স্কোর সেম হলে বলছো? না না, মানে স্কোর যখন সেম হয়ে যায়, একজন জিজ্ঞেস করলো না যে যদি দুজনের স্কোর সেম হয়ে যায় কোনো পরীক্ষাতে, যদি দুজন সেম স্কোর পায় তাহলে তার র্যাঙ্কটাকে কিভাবে মানে দেখানো হবে? স্কোর সেম হওয়া মানে তো র্যাঙ্ক সেম হওয়া সমান নয়, ওটা র্যাঙ্ক ছিল। র্যাঙ্ক যখন সেম হবে তখন জিরো কোরিলেশন হবে। না না, একজন যখন কোন একজন জিজ্ঞেস করলো মনে হয় তখন যে একজন মানে একটা পরীক্ষায় দুজন পরীক্ষার্থী যদি একই নাম্বার পায় তাহলে তাদের র্যাঙ্ক কি হিসেবে আমরা তাহলে বসাবো? হ্যাঁ, সেক্ষেত্রে তো র্যাঙ্ক আলাদা হতে পারে, একই স্কোরে র্যাঙ্ক আলাদা হতে পারে, বিষয় আলাদা আলাদা হয়ে যাচ্ছে না, ঠিক আছে। এগুলোর মানে অনেক রকম ফর্মুলা থাকে, হ্যাঁ অনেক রকম ফর্মুলা থাকে এগুলো করার, হ্যাঁ ক্যালকুলেশন করা, সেটা কোন বেসিসে ওই সূত্রটা ইউজ হয়েছে। স্যার একটু কথা বলবো? হ্যাঁ হ্যাঁ, ওই যে অভিষেক দার ফোন নাম্বারটা কি একটু পাওয়া যাবে কোনোভাবে? হ্যাঁ ওই তো গ্রুপে আছে নিজেদের জানি না তো, অনেক সময় ডাউটের জন্য কিছু আমাদের একটা গ্রুপ খোলার কথা বলেছিল একজন এখান থেকে, কিন্তু ওটা তো খোলা হয়নি। অনেক সময় আপনাদের ফোন, যেমন কালকে আমি একটু সমস্যা হয়েছিল, আপনাকে ফোন করছিলাম সুইচ অফ আসছিল, আপনাকে বা তাপস স্যার এরকম, ঠিক জানি না কার নাম্বার। ফোনে পাচ্ছিলাম।
সুইচ অফ তো থাকার কথা ছিল না আমার ফোন। যাই হোক, হ্যাঁ মানে ওই টেলিগ্রাম আমাদের, হ্যাঁ 664 যেটা লাস্টে নাম্বার একজনের, ওনার নাম্বারটা। না না 664 আমার নাম্বার না, ওটা মনে হয় তাহলে গৌরব স্যারের নাম্বার। গৌরব স্যারের নাম্বারটা 664। হ্যাঁ, এবার ওই জন্যই একটু সমস্যা। গ্রুপে তো নাম্বার আছে সবার, এবারে না কার নাম্বার কোনটা সেটা তো জানি না। এবার হ্যাঁ এমন একজনকে লাস্টে গ্রুপ থেকে প্রথমেই ছিল, ফোন করেছি, উনি বললো যে আমি সেরকম ক্লাস করি না। এবার আমার আর কোনো সমাধানটা হয়নি। আরেকটা কথা স্যার বলছি, আগে যেমন টার্গেট শিট দিতেন না, ডেট গুলো একটু মেনশন থাকতো কবে কবে ক্লাস আছে, যেহেতু আমরাও তো টিউশন এটা ওটা করাই, এবার ওই ডেট গুলো আগে জানলে ভালো হয়। হ্যাঁ সেটা তো বললাম, আমি তো বললাম যে